পাওয়া যায় না ভাইয়া? আর আপনারা যারা ফার্স্ট পারে আছেন তাদের জন্য আমার কাছে সাজেশন হলো কি যে আপনাদের জন্য যে ম্যানুয়ালে যা আছে না ভ্যাট সম্পর্কে এটা যদি কভার দিতে পারেন, তো আপনাদের আমি একটা মানে বই বলছিলাম, ছোট বই, ভ্যাট বুকলেট বইটা বলছিলাম, তাই না? এই দুইটা যদি পড়তে পারেন, আশা করি যে ভ্যাট থেকে যে কোনো কোশ্চেন নিয়ে আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, টেক্সটুর ম্যানুয়ালে ড্রব্যাক হলো কি এই ম্যানুয়ালে ম্যাথ গুলো নাই, ম্যাথ গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এই ম্যানুয়ালে ম্যাথ গুলো নাই। হ্যাঁ, ম্যাথ গুলো মানে এটা এটা তাছাড়া ধরেন যে থিওরির জন্য দ্যাটস এনাফ, মানে ম্যানুয়ালে কিন্তু মোটামুটি ভালোই আলোচনা করা আছে টেক্সট ম্যানুয়ালে। আমি দুইটা জিনিস সার্চ করছি, একটা হলো কি ম্যানুয়াল প্লাস কি ভ্যাট বুকলেট, ওইটা লিটল নবুক পাবলিকেশন, এটা ফার্স্ট পার্টের জন্য। আচ্ছা ভাইয়া এক মিনিট একটু। আসসালাম, হ্যালো বলেন ভাইয়া। আচ্ছা ওই এবার তো কিছু চেঞ্জ আসছে তাই না? এবার ম্যানুয়ালের কপিটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, হ্যাঁ, যেটা যেখানে বিভিন্ন সেকশন গুলো রেফার লেখা আছে। আচ্ছা, অর্থনৈতিক কার্যক্রম ডেফিনিশনটা বলছে কি যে মানে আপনার বিজনেস অ্যাক্টিভিটি যদি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে তাহলে এটাও কি ভ্যাটের আন্ডারে কি আওতাভুক্ত, আর আপনার বিজনেস অ্যাক্টিভিটি যদি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে না পড়ে তাহলে এটা কি হবে না, ভ্যাটের আন্ডারে কি হবে না, আওতাভুক্ত হবে না। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, বিজনেস অ্যাক্টিভিটি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না কখন? বিজনেস তো মানে ইকোনমিক এটা অ্যাক্টিভিটি বলা আছে ভাইয়া, নিচে বলে দিছে, কিন্তু মানে বলে দিছে মানে কোন কোন অ্যাক্টিভিটি গুলো ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না, এই ডেফিনিশনেই বলা আছে। ঠিক আছে, যেমন দেখেন কোনটা পড়বে না, ধরেন যে বলা আছে, দেখেন এখানে একটা বলে দিয়েছে এনি সার্ভিস রেন্ডার্ড বাই অ্যান এমপ্লয়ি টু হিজ এমপ্লয়ার, অর্থাৎ এমপ্লয়ি যদি এমপ্লয়ারকে যদি কোনো সার্ভিস দিয়ে থাকে তাহলে এটা কি করবে না, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। আচ্ছা, রেকর্ড পারমিশন আর না দিই, রেকর্ড পারমিশন দিতে দিতে আমার ক্লাস কিন্তু হয়ে যাবে। আপনারা একজন কেউ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিয়েন, তাই হবে। আচ্ছা, দেখেন কি বলছে, ইকোনমিক অ্যাক্টিভিটি মিন্স এনি অ্যাক্টিভিটি ক্যারিড অন রেগুলারলি অর কন্টিনিউয়াসলি ফর মেকিং সাপ্লাই অফ এনি গুডস। ক্লিয়ারলি কিন্তু বলছে ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে বলতে কি অ্যাক্টিভিটি যেটা ক্যারিড অন রেগুলারলি অর কন্টিনিউয়াসলি ফর মেকিং সাপ্লাই অফ এনি গুডস সার্ভিস অর ইমুভেবল প্রপার্টি, যে সাপ্লাই অফ এনি গুডস সার্ভিস এন্ড ইমুভেবল প্রপার্টি এন্ড অলসো ইনক্লুডস দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। এবং নিচের অ্যাক্টিভিটি গুলো কি করছে, ইনক্লুড করছে। দেখেন, এনি বিজনেস, প্রফেশন, ভোকেশন, মিনস অফ আর্নিং লাইভলিহুড, মানে জীবিকার উদ্দেশ্যের জন্য কোনো বিজনেস, প্রফেশন বা ভোকেশন হয়ে থাকে। লাইভলিহুড, ম্যানুফ্যাকচারিং আন্ডারটেকিং অফ এনি কাইন্ড, যদি কোনো কিছু ম্যানুফ্যাকচার করে থাকেন, আন্ডারটেক করে থাকেন, ওয়েদার অর নট ফর প্রফিট, এটা প্রফিটের উদ্দেশ্য বা হোক বা না হোক, এই জিনিসটা কি আসবে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আসবে। এরপরে কি বলছে দেখেন, এক নাম্বার, সাপ্লাই অফ এনি গুড সার্ভিস প্রপার্টি মেড আন্ডার এনি লিজ, লাইসেন্স অর সিমিলার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ লিজের অধীনে বা লাইসেন্সের অধীনে অথবা সিমিলার অ্যারেঞ্জমেন্টের অধীনে যদি কি যে কোনো গুডস বা সার্ভিস প্রদান করে থাকেন তাহলে এটাও কি আসবে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আসবে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আসবে। আচ্ছা, এনি ওয়ান অফ ইনিশিয়েটিভ ইন দ্য নেচার অফ কমার্শিয়াল অ্যাক্টিভিটি অর এন্টারপ্রাইজ, এখানে বলছে কি যে ধরেন কমার্শিয়াল নেচার, তো যদি প্রফিটের উদ্দেশ্যে যদি আপনি কোনো একটা অ্যাক্টিভিটি যদি সম্পাদন করে থাকেন তাহলে এটাও কি আসবে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আসবে। এনি অ্যাক্টিভিটি carried out at the beginning and end of such an activity, মানে একটা কার্যকলাপ শুরু থেকে শেষ পর্যন্ত এটাও কি হবে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে কি হবে, বিবেচনা হবে। একটা কার্যকলাপ শুরু থেকে শেষ পর্যন্ত এটাও কি হবে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে বিবেচিত হবে। আচ্ছা, আপনারা যদি ইন ডেপথ পড়তে চান সেই ক্ষেত্রে আব্দুর রবের বইটা দেখতে পারেন, হ্যাঁ, যেটা সেকেন্ড পার্টের জন্য ম্যান্ডেটরি, কিন্তু মানে আপনারা যদি ইন ডেপথ পড়তে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আব্দুর রবের বইটা আপনারা দেখতে পারেন। কিন্তু ভাই ওটা তো সব বাংলা, অনেক ভয়ঙ্কর লেভেল। না, এটা ফার্স্ট, এটা আপনি পড়তে হবে, বুঝতে পারছেন? মানে একটু কিন্তু ভালো মতো বুঝতে হলে কিন্তু আপনাকে বাংলা পড়ে বুঝতে হবে, আপনি ইংলিশ পড়ে কিন্তু মানে একটু ভালো বুঝতে পারবেন না। মানে ইংলিশ ভার্সন যদি থাকে, ইংলিশ ভার্সনে গ্যাপ থাকে অনেক।
ইংলিশ ভার্সনে কিন্তু ইউজ করতে হবে কারণ আমার কার্ডটা লাগে ডিসকাউন্ট দেয় না অনেক কিছু কিন্তু বাংলা দেখলে কিন্তু ক্লিয়ার হয় আচ্ছা এই জিনিসটা হলো কি যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন আপনারা যারা তাদের জন্য একটু ড্রব্যাক হয়ে যায় বাংলাটা পড়ে বোঝাটা মানে ইউজ টু না যেহেতু সেহেতু ঠিক আছে কিন্তু আমাদের জন্য কিন্তু সুবিধা বুঝতে পারছেন আমাদের জন্য সুবিধা এবং একটা যে কোনো একটা মানে আপনি যদি লোকাল একটা কনসেপ্ট ক্লিয়ার হতে চান তো সেক্ষেত্রে আপনাকে বাংলাটা পড়তে হবে মানে যদি ক্লিয়ার কনসেপ্ট গ্রো করতে চান যেমন এবার একটা বলেন সেম আপনি ইনডেপথ ইংলিশে পাবেন না কিন্তু লেবার অ্যাক্ট বাংলা থেকে না পড়লে বোঝা এত কঠিন মানে পসিবলই নেই নেওয়ার এরকম একটা অবস্থা হ্যাঁ সাহেব ক্লাস নিচ্ছি একটু বলেন তাড়াতাড়ি বলেন গুডস এন্ড সার্ভিস বিডিএস নিয়ে আলোচনা করা ভ্যারিয়েবল গুডস এন্ড সার্ভিস নিয়ে আলোচনা করা আছে বিডিএস নিয়ে আলোচনা করা আছে ঠিক আছে মানে মেটা রেট গুলো নিয়ে আলোচনা করা আছে মেটা রেট নিয়ে আলোচনা করা আছে ওই মঞ্জু ভাই যেটা বললো যে ভ্যারিয়েবল গুডস এন্ড সার্ভিসের রেট নিয়ে আলোচনা করা আছে থার্ড শিট না এটা একটু লিখে রাখতে পারেন আচ্ছা এরপরে দেখেন ডেফিনিশন হলো অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স আচ্ছা এটার আগের নাম কি ছিল এটিবি ছিল অ্যাডভান্স স্টেট ভ্যাট যেটাকে আমরা এখন কি বলতেছি অ্যাডভান্স ট্যাক্স আচ্ছা অ্যাডভান্স ট্যাক্স মিন্স এনি ট্যাক্স পেয়েবল ইন অ্যাডভান্স আন্ডার সেকশন 31(2) অন এ ট্যাক্সেবল ইম্পোর্ট অর্থাৎ আপনি যদি কোনো গুডস ইম্পোর্ট করে নিয়ে আসেন না তাহলে ইম্পোর্টার যে কি করবে এই গুডস এর পরে 5% এটিকেটে রাখবে বা এটিবি কেটে রাখবে তাই না 5% এটিবি আচ্ছা দেন মিন্স এনি ট্যাক্স পেয়েবল ইন অ্যাডভান্স আন্ডার সেকশন 31(2) অন ট্যাক্সেবল ইম্পোর্ট সরি থার্ড শিডিউলটাই কি ছিল থার্ড শিডিউলে ভিডিএস নিয়ে আলোচনা করা ভ্যারিয়েবল গুডস এন্ড ভ্যারিয়েবল সার্ভিস নিয়ে আলোচনা করা সম্ভবত রেট দেয়া আছে ভ্যারিয়েবল গুডস এন্ড ভ্যারিয়েবল সার্ভিস নিয়ে আলোচনা করা থার্ড শিডিউলে আপনারা কিন্তু বইটা কিনে নিতে পারেন রূপসান আপু বুঝছেন এই বইটার হলো কি সুবিধা হলো কি আপনার ফার্স্ট খণ্ডটা না পড়লেও চলবে কিন্তু সেকেন্ড খণ্ডটা পড়তে হবে না ওই যে কটুক পড়বো একটু বলে দিলে তাইলে ওই অনুযায়ী আপনাদের একটা করে দিব মানে ইম্পর্টেন্ট সেকশন ভাই গুলো অত মোটা বই দেখলে তো এমনি মাথা ঘুরায় না বুঝতে পারছি আমি ইম্পর্টেন্ট সেকশন গুলো আপনাদেরকে বলে দিব মানে কোনটা পড়তে হবে একটু বলে দিলে তাহলে ওই সেকশনগুলো আমরা করতাম হ্যাঁ না আমি বলে দিব না আপনাদেরকে এর মধ্যে সবকিছুই আছে এই বইটাই না ভালো এইজন্যই বলে দিব না সহজ ভাষায় বলছিলাম না ভাই সহজ হ্যাঁ ভাষায় সহজ ভাষায় ভাই ঠিক আছে আপনি নিতে হবে আচ্ছা অ্যাডভান্স ট্যাক্সটা কি মিন্স এনি ট্যাক্স পেয়েবল ইন অ্যাডভান্স আন্ডার সেকশন 31(2) অন ট্যাক্সেবল ইম্পোর্ট আচ্ছা তার মানে অ্যাডভান্স ট্যাক্সটা কি অ্যাডভান্স ট্যাক্সটা কিসের উপরে অ্যাপ্লিকেবল শুধুমাত্র ইম্পোর্টের পরে ট্যাক্সেবল ইম্পোর্টের পরে হ্যাঁ আচ্ছা এটা দেখবেন যে আমরা একটা ক্যালকুলেশন দেখব যে এটিটা ক্যালকুলেশন করা হয় কিসের পরে বেস ভ্যালু ফর ভ্যাট হ্যাঁ বেস ভ্যালু ফর ভ্যাট ঠিক আছে দেখেন এখানে আমি আসলে লিখে রাখছি বেস ভ্যালু ফর ভ্যাট এর উপর 5% আগে আমাদের একটা নিয়ম ছিল কি যে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু অ্যাডিশন করে এরপরে কি করা হতো 5% করা হতো না 4% ছিল এখন সরাসরি 5% বুঝতে পারছেন আচ্ছা এটা নিয়ে কারো কোনো কোয়ারি আছে কিনা এটা একটু আবার বলবেন আচ্ছা অ্যাডভান্স ট্যাক্সটা হলো কি এটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স কিন্তু এটার আগের নাম ছিল কি অ্যাডভান্স স্টেট ভ্যাট ওকে এটার আগের নাম ছিল অ্যাডভান্স স্টেট ভ্যাট এটা নামটা অ্যাডভান্স স্টেট ভ্যাট রাখলেই পারতো বুঝছেন এটি আচ্ছা এটি হলো কি যে আপনি যদি কোনো গুডস ইম্পোর্ট করেন না ইম্পোর্ট করে নিয়ে আসেন তাহলে ইম্পোর্টারটা যে কি করবে আপনার কাছ থেকে 5% কি করে রাখবে ভ্যাট কেটে রাখবে এটা কাস্টম অথরিটি আপনার কাছ থেকে এটা নিবে আদারওয়াইজ আপনার মালগুলো আপনি কি করতে পারবেন না নিয়ে আসতে পারবেন না আচ্ছা সে আমি একটা ল্যাপটপ নিলাম $1000 লাইক 80,000 টাকা আছে হ্যাঁ জি জি সেক্ষেত্রে আমার ভ্যাট কি হবে এই 80,000 টাকার উপরে যে ভ্যাট মানে এটা আছে 5% না এটা আমি ক্যালকুলেশন আছে আমি দেখেন আমি এখানে বলে দিয়েছি যে এটিটা কিসের উপরে অ্যাপ্লিকেবল বেস ভ্যালু ফর ভ্যাট এর উপর যেটা অ্যাপ্লিকেবল যেমন এখানে কিছু আছে যেমন পরে একটা ভ্যালু নির্ধারণ করে আপনি যেমন যেটা বললেন এটা হলো ইনভয়েস বিল এটা আমরা কিন্তু পরে পড়বো আপনি যেটা বললেন এটা কি ইনভয়েস বিল না ইনভয়েস বিল না 80,000 টাকা ইনভয়েস বিল বা যেটা আপনি ইউএসডি তে যেটা বলেন ইনভয়েস বিল
এর সাথে ওরা কিছু কস্ট যোগ করবে, ঠিক আছে? ল্যান্ডিং কস্ট আছে, যারা বিল অফ এন্ট্রি নিয়ে কাজ করছেন তারা ভালো বলতে পারবেন। ল্যান্ডিং কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, এগুলো আমরা সবই পাবো। হ্যাঁ, ম্যাথ করতে গেলে সবই পাবো। ইন্স্যুরেন্স কস্ট যোগ করার পরে ওরা একটা অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করবে। অ্যাসেসেবল ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু এর সাথে আরো যোগ করবে কাস্টম ডিউটি, রেগুলারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করবে। তাহলে অ্যাড করবে কি কাস্টম ডিউটি, ঠিক আছে? এর সাথে অ্যাড করবে কি রেগুলারি ডিউটি। এই দুটা কিন্তু কাস্টম অ্যাক্ট অনুযায়ী, কাস্টম ডিউটি, রেগুলারি ডিউটি। কাস্টমিটি কত পার্সেন্ট? এটা ভাই প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে, এটা আমি জানি না ভাইয়া। ওকে, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে, ঠিক আছে? এটা আমাকে হয়তো আমরা সব- কাজ করতে গেলে ওই যে প্রোডাক্টটা, আর এখানে এই ক্ষেত্রে হলো কি আমরা হয়তো বা ভেরিফিকেশন করে দেখতে পারি, এইটুকু আমরা করতে পারি। লাইক ওই এইচএস স্কোর অনুসারে ওরা দেখে যে কত পার্সেন্ট হবে এরকম। কত পার্সেন্ট? এই যে 5% লিখছেন যে 5% ওটা হলে হচ্ছে এটার পরে এটা দেখেন যোগ করার পর যে ভ্যালুটা আসবে না, বেস ভ্যালু। এগুলো আমরা কিন্তু দেখব। এটা বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, ফর সাপ্লিমেন্টারি ডিউটি। এটা আপনারা একটু লিখে নিতে পারেন, কারণ এটার পর ছোট ছোট ম্যাথ ছিল। তার মানে এর সাথে আমি অ্যাড করব কি সাপ্লিমেন্টারি ডিউটি, এর সাথে আমরা অ্যাড করব কি সাপ্লিমেন্টারি ডিউটি। এই সাপ্লিমেন্টারি যোগ করার পর যেটা পাবো না, আমাদের কিন্তু এক্সামে কিন্তু ম্যাথ আছে এরকম যে আপনার একটা অ্যাসেসেবল ইনভয়েস ভ্যালু বলে দেয়, অ্যাসেসেবল ভ্যালু বলে দেয়, এবং কাস্টম ডিউটিটা আপনি কোন ভ্যালুর পরে চার্জ করবে, আমার কিন্তু অ্যাসেসেবল ভ্যালুর পরে ক্যালকুলেশন করতে হবে। খেয়াল রাখে না, মানে আমরা যারা ক্লাস করতেছেন, কারণ আমরা যখন ম্যাথ দেখবো তখন দেখি, মানে এমন বলে দেবো কাস্টম ডিউটি 20%, যেমন ভাইয়া বললো ইনভয়েস ভ্যালু কত 80,000 টাকা, ইনভয়েস ভ্যালু 80,000 টাকা, কিন্তু আমার কোশ্চেনে আবার অ্যাসেসেবল ভ্যালু আছে 90,000 টাকা। তার মানে এর সাথে আরো 10,000 টাকা যোগ করে অ্যাসেসেবল ভ্যালু করছে। এবং এগুলোর কস্টও কিন্তু থাকে, ল্যান্ডিং কস্ট, তারপর ইন্স্যুরেন্স কস্ট, এগুলো বেশি না, ধরুন যে 1% করে থাকে, 1% এর বেশি না, ঠিক আছে? আচ্ছা, কাস্টম ডিউটি বলা থাকে ধরুন যে 20%, এরকম বলা থাকবে, ঠিক আছে? রেগুলারি ডিউটি, এগুলো নিয়ে না কেউ কোয়ারি করে না, বুঝছেন? যে কাস্টম ডিউটি, যে কাস্টম অথরিটি ঠিক মতো করছে কিনা, খুব বেশি কোয়ারি আসে না। আমি দেখলাম যে এগুলো নিয়ে কোয়ারি আসে, বুঝতে পারছেন? এগুলো নিয়ে খুব বেশি কোয়ারি আসে না। আচ্ছা, এগুলো যোগ করার পরে যেটা পাবো বেস গুলো পর সাপ্লিমেন্টারি ডিউটি, এর সাথে আমি কি করব সাপ্লিমেন্টারি ডিউটিটা কি করব যোগ করব, পাবো কি বেস গুলো পর ভ্যাট, বেস গুলো পর ভ্যাট, পাবো হলো বেস গুলো পর ভ্যাট। এর সাথে অ্যাড করব কি 5% ভ্যাট, এটি অ্যাডভান্স ট্যাক্স, এটি এট দ্য রেট 5%, 5%। ভ্যাট কত? 5%। ভ্যাট 15% না, ভ্যাট হলো 15%। বেস গুলো পর ভ্যাট, ভ্যাট এট দ্য রেট কত 15% না? 5% কি তাহলে? হ্যাঁ, 5% কি তাহলে? ওই যে এটি করলাম, আরেকটা আছে এআইটি আছে 5%, আরেকটা আছে, কিন্তু এআইটি এর জন্য বেস গুলো আলাদা। এটি আর ভ্যাটের ডিফারেন্সটা কি? এটি হলো কি অ্যাডভান্স ট্যাক্স হলো কি, এটা গল্পটা আমি আপনাকে বলি। কারণ আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, ডেফিনেটলি এটা বেশি দামে বিক্রি করবেন না, বেশি দামে বিক্রি করবেন। আর যখন বেশি দামে বিক্রি করবেন তখন আপনি ভ্যাটও কি করবেন, বেশি কালেক্ট করবেন না, কালেক্ট করবেন। কিন্তু গভর্নমেন্ট আপনার কাছ থেকে আর্লি ভ্যাটটা নিয়ে নিচ্ছে। যেমন এই যে দেখেন, আমি এটি দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, এগুলো কিন্তু আমি রিবেট পাবো। আমি এটি দিচ্ছি কত 5%, ভ্যাট দিচ্ছি কত 15%, আমি দুইটাই কিন্তু রিবেট পাবো। ওকে, আমি এখানে 20% দিয়ে দিচ্ছি না। এখন ধরেন যে 100 টাকার একটা প্রোডাক্ট আমি নিয়ে আসছি, 100 টাকার প্রোডাক্টে কিন্তু 20 টাকা ভ্যাট দিছি। এই প্রোডাক্টটা যদি আমি 130 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে আমি ভ্যাট কালেক্ট করবো কত, ধরে নিলাম যে, বা আরেকটু বেশি ধরেন যে 140 টাকায় আমি বিক্রি করলাম, তাহলে ভ্যাট কালেক্ট করবো কত 15%। 15%। ধরে নিলাম যে 22 টাকা কালেক্ট করছি, অলরেডি আমি ভ্যাট দিচ্ছি কত 20 টাকা না? তার মানে গভর্নমেন্টকে আর কত দিব, আর 2 টাকা দিব।
এটির কনসেপ্টটা হলো কি এরকম যে আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসছে ডেফিনেটলি এই প্রোডাক্টটা কি করবেন বেশি দামে বিক্রি করবেন। বেশি দামে বিক্রি করলে কি করবেন আপনি বেশি ভ্যাট কালেক্ট করবেন। আপনার প্রোডাক্টের কস্ট কত 100 টাকা কিন্তু আপনি বিক্রি করতেছেন সে ফর एग्जांपल 150 টাকা সেক্ষেত্রে ভ্যাট কালেক্ট করছেন কত 22.5 আর গভর্নমেন্ট আপনার কাছ থেকে নিচে কত সে ফর एग्जांपल 20 টাকা। রাইট তার মানে এই যে 2.2 মানে 2.5 এমনি 2.5 আপনি দিয়ে দিবেন গভর্নমেন্ট। আর যদি না দেই দেখবে কেমন করে? না এটা ভেরিফিকেশন এখন কিন্তু ধরতেছে প্রচুর ধরতেছে বুঝছেন মানে ধরতেছে ভাই না দিলে তখন রিটার্নও তো জমা দিতে হয় ভ্যাটের। না দিলে যে ওরা পেনাল্টি করে দেয় আর ভ্যাটের পেনাল্টি যে কিন্তু ভালো পেনাল্টি বুঝছেন ভ্যাটের পেনাল্টি ভাই এই ফর্মুলাটা কি লিখছেন বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টেড ডিউটি। আচ্ছা এগুলো যোগ করার পরে যেটা আসবে না সেটাই বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি। আচ্ছা মানে তারপরে আমরা অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টম ডিউটি রেগুলেটরি ডিউটি যোগ করার পরে যেটা আসবে বলেন তারপর আবার অ্যাড সাপ্লিমেন্টারি ডিউটি এটা বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটির সাথে কি হবে সাপ্লিমেন্টারি ডিউটি তো যোগ হবে না আচ্ছা ওইটা যোগ হওয়ার পর আবার এটা অ্যাড হবে। হ্যাঁ এটা হলো বেস ভ্যালু ফর ভ্যাট। আমি আপনাদেরকে ম্যাথ দেখাবো না ম্যাথ দেখালে আপনি ক্লিয়ার বলেন। ভাই মাহিন ভাই রেকর্ডিং এর ইয়ে কি পাওয়া যাবে ভাই আমার কাছে জয়েন করতে লেট হয়ে গেছে কে মাহিন ভাই এআইটি 5% কাটে এআইটি 5% এআইটিও কাটে 5% এআইটিও কত 5% না এআইটি কাটে কত 5%। আচ্ছা এই 5%টা কোন ভ্যালু বের কোন অ্যাসেসেবল ভ্যালু 5%টা কোন ভ্যালুর পরে কাটে অ্যাসেসেবল ভ্যালুর পরে কাটে। যেমন এআইটি মানে কি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তাই না অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেমন এর ক্ষেত্রে কি এআইটিও ইম্পোর্টের ক্ষেত্রে এআইটিও অ্যাপ্লিকেবল মানে ওই 90,000 এর উপরে আইটি কাটবে। হ্যাঁ 90,000 এর উপরে এআইটি কাটবে 90,000 এর উপরে। আপনি তো এই টাকাটা কাকে দিবেন ধরেন যে 80,000 টাকা কাকে পে করবেন? এটা তো আমি পে করে আসছি অলরেডি পে করে আসছেন কিন্তু আপনি যখন গুডস ছাড়াইতে যাবেন তখন আপনাকে যে কাস্টম ডিউটি রেগুলেটরি ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যাট তারপরে এটি এআইটি এগুলো দিয়ে আপনাকে গুডস ছাড়াইতে হবে। আরো 80,000 দিতে হচ্ছে আমাকে আরো কিছু দিতে হবে ভাই কেমনে 80,000ই লাগবে আবার? না এখানে তো কম আসবে 20% গুলো কত আসবে হয়তো বা আরো ধরেন যে 80,000 তো আরো 20,000 এর মতো হয়তো বা আসতে পারে কম আসবে। ভাই এই রেটটা কি ঠিক আছে কাস্টম ডিউটি রেগুলেটরি ডিউটি? এটা তো ভ্যারি করে প্রোডাক্ট ভ্যারি করবে এটা প্রোডাক্ট ভ্যারি করবে হ্যাঁ প্রোডাক্ট ভ্যারি করবে এটা কিন্তু কাস্টম অ্যাক্ট অনুযায়ী আর কাস্টম অ্যাক্ট কিন্তু আমাদের পার্ট না করার পার্ট না। এটা তো আমাদেরকে বলেই দিবে তাই না কোশ্চেনে? হ্যাঁ কোশ্চেনে বলে দিবে এগুলো বলে দিবে। আচ্ছা আমি আপনাদেরকে ম্যাথও দেখাবো না যে ম্যাথে কোশ্চেনটা কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে দেখাবো না এগুলো বলে দিবে। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। কি বলেন? ভাইয়া এটা হচ্ছে ম্যাটেরিয়াল পারপাস এবং সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করা হচ্ছে সেটা যদি ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনের জন্য করা হয় তখন 4% হবে আর আদার কেসে 5% এই চেঞ্জটুকু আসছে। ও আচ্ছা 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 যদি কি বলছেন ম্যানুফ্যাকচারিং পারপাসে হয় তাহলে 4% হবে ম্যাটেরিয়াল আর অন্যান্য ক্ষেত্রে 5% তাই না? জি ভাইয়া এটা কোন সেকশন জানি ইম্পোর্টটা ভাইয়া এই 31 কেন 31 তো কি কেন সরি না 31 এর মধ্যে সেন্সটুকু আসছে আর কি মানে 31 নিয়ে আলোচনা করো 31 আসবে অ্যাডভান্স ট্যাক্স আর কি ওখানে এই বিষয়টা আলোচনা করা আছে আর কি আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে 4% এবং অন্যান্য ক্ষেত্রে 5% আগাম কর প্রদেয় হবে। আমদানি উপকরণটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন পারপাস যদি হয় তখন হচ্ছে 4% উৎপাদনের লক্ষ্যে যদি আমদানি করা হয় তখন। কেমন চোখে বললো না কেন আমি পরিবর্তন মোটামুটি দেখছি মেজর চেঞ্জ গুলো আমার দেখা হয়েছে। না এটা সেকশন 31 এ একটু চেঞ্জ আসছে এখানে
31 না, 31 হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। 31 কি চেঞ্জ আছে? না 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 না, আমি ব্যাটের কথা বলছি, এটা তো ব্যাটের বিষয়, এটা ভাইয়া এটা ভ্যাট ভাইয়া, এটা ব্যাটের বিষয় তো। ভ্যাট 80 তে ভাইয়া, 80। ও 80 তে, হ্যাঁ আচ্ছা জি আচ্ছা, ভাইয়া, 80 তে তাই না? জি ভাইয়া। আচ্ছা তাহলে এটা বলছে যে 4% আর এর ক্ষেত্রে কত, মানে ম্যানুফ্যাকচারিং যদি হয় তাহলে 4%। আর আদার কিছু 5%, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা লিখে রাখতে পারি, ইন কেস অফ ম্যানুফ্যাকচারিং হলো 4% আর অন্যান্য ক্ষেত্রে কি 5%, তাই না? 5%। ম্যানুফ্যাকচারিং গুডস। ওইটা 31 এ আসছে, ঠিকই আছে, 31 এ আসছে তাই না? 31। আচ্ছা এটা তো আমার কাছে বই আছে, দাঁড়ান একটু পর দেখি। এটা কি কোনো এসআরও দ্বারা আসছে নাকি সেকশনে আসছে মঞ্জু ভাই? এটা সেকশনে আসছে, ওই যে গ্যাজেট আছে না, যে গ্যাজেটের মধ্যে এত নম্বর সাইজ, ওইটা তো দেখি কারেকশন করো নাই। এই তো সেকশন 31 এর 2 নাম্বার। 31 এর 2 তো ওটা কারেকশন করে নাই কেন? আচ্ছা হ্যাঁ প্রফেসরের বইটা এটা কারেকশন করে নাই, বুঝছেন? সমস্যা হলো এখানে এসে। বুঝছেন? আচ্ছা আমি এক থেকে দেখে নিব নি, যেটা বলবেন এক থেকে আমি দেখে নিব, নেবুটাতে কারেকশন করে না। আচ্ছা এটা আমি দেখে নিব। আচ্ছা রেসিডেন্টের ডেফিনিশনটা খুব ইজি, হ্যাঁ, রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। রেসিডেন্টের ক্ষেত্রে বলছি কি যে আমরা ট্যাক্সের ক্ষেত্রে কি জানি যে উইদিন ইনকাম ইয়ার্স এর মধ্যে যদি 182 দিন থাকে তাহলে সে কি রেসিডেন্ট, তাই না? আর এইখানে বলছি কি যে আমার ক্যালেন্ডার ইয়ারটাকে কনসিডার করতে বলে, জানুয়ারি টু ডিসেম্বর। এখানে হলো জানুয়ারি টু ডিসেম্বর, হ্যাঁ, যদি জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে থাকে, in Bangladesh for more than 180 days in a current calendar year, তাহলে সে কি resident, না? আচ্ছা stays in Bangladesh for more than 90 days in a calendar year, এটা তো ভাই ওই যে ট্যাক্সের মতোই মনে হচ্ছে, ট্যাক্সের মতো ট্যাক্সের না? মতো, ট্যাক্স হলো ইনকাম ইয়ার আর এখানে হলো ক্যালেন্ডার ইয়ার। এটা কি পার্থক্য? ক্যালেন্ডার ইয়ার বলতে কি জানুয়ারি টু ডিসেম্বর, আর ট্যাক্স হলো ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার কি জুলাই টু জুন না? জি জুলাই জি, টু জুন। ওই তো জাস্ট এটাই, আর তো সব একই আছে। না না না, আচ্ছা এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনটা হলো কি যে রেসিডেন্ট হলো কি যে সে তার নিজের কার্যাবলী নিজেই সম্পাদন করতে পারবে, রেসিডেন্ট মানে ভ্যাটের ক্ষেত্রে। কিন্তু যদি নন রেসিডেন্ট হয় তাহলে কি করতে হবে? এজেন্ট, এজেন্ট, মূসক এজেন্টের মাধ্যমে ভ্যাটের কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? মূসক এজেন্টের মাধ্যমে তাকে ভ্যাটের কার্যগুলো কি করতে হবে, সম্পাদন করতে হবে, সে ডিরেক্টলি করতে পারবে না। ক্লিয়ারেশন কি? আচ্ছা রেসিডেন্টের ক্ষেত্রে তো ক্লিয়ারই, তাই না? রেসিডেন্টের ক্ষেত্রে কি যে সে যদি বাংলাদেশে 182 দিন থাকে, এটা ক্যালেন্ডার ইয়ার বলছে। আচ্ছা also includes the following namely a company it is incorporated under the prevalent law of Bangladesh or its center of control and management in Bangladesh। মঞ্জু ভাই আপনি ওই জিনিসটা গ্রুপে শেয়ার করেন, হ্যাঁ এটা আসছে তাহলে আমার জন্য সুবিধা হয়। কোনটা ভাইয়া? ওই যে ফাইন্যান্স একটা যেটা, হ্যাঁ আচ্ছা গ্যাজেটটা আমি শেয়ার করি নাকি, বাংলাদেশ গ্যাজেট শেয়ার করেন না, তাহলে আমার জন্য সুবিধা হয় ক্রস রেফারেন্স করতে। যেমন আমি তো রবসাইটের বই থেকে পুরো নিয়েছি, তো ওনার বইতে দেখলাম যে নাই, কারেকশন করা নাই। আমি কিন্তু ক্রস চেক করি, হ্যাঁ, তার মানে অনেক সময় তো থাকতে পারে বইগুলোতে ভুল থাকতে পারে। যেমন এর মধ্যে যে রিসেন্ট একটা রাইটারের বই উনি মার্কেট থেকে তুলে ফেলছে, বুঝতে পারছেন? আমি যতটুকু শুনলাম, যেমন আবু সুফিয়ান নামে একজন বই বের করছিল না,
দেখছেন কিনা ম্যাট গাইড, ওনার বইটা ভালো ছিল কিন্তু উনি মার্কেট থেকে বইটা তুলে ফেলছে। রিজন কি এই বইটার মধ্যে ভুল আছে, মানে ফার্দার আর ইস্যু করে নাই, মানে যে করে বিক্রি হয়েছে তো হয়েছে, এরপরে আর সে আর ই করে নাই। মানে রিজন হলো এই বইটার মধ্যে ভুল আছে। এই বইগুলো কিন্তু একটু সেনসিটিভ, ট্যাক্স বেটের বইগুলো। ও মার্কেট থেকে বই তুলে ফেলছে, মানে আর মার্কেটে আর ওর বই নেই। আচ্ছা দেখ, আচ্ছা দেখ, a company if it is incorporated under the prevalent law of Bangladesh or its central of control and management in Bangladesh, অর্থাৎ কি যে আরজিসির আন্ডারে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো কি রেসিডেন্ট, না? a trust, if a trust is, আচ্ছা এটা বলছে কি ট্রাস্ট বলতে if a trust therefore is a resident of Bangladesh and therefore of the control and management। আচ্ছা এটা হলো বাংলাদেশের নিবন্ধিত সকল ট্রাস্ট, বাংলাদেশের নিবন্ধিত সকল ট্রাস্ট। এরপর বলছে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এর সেম কথা, নিবন্ধিত। অল গভর্নমেন্ট এন্টিটিস, এ প্রপার্টি ডেভেলপমেন্ট জয়েন্ট ভেঞ্চার। আচ্ছা প্রপার্টি ডেভেলপমেন্ট জয়েন্ট ভেঞ্চার বলতে বোঝাচ্ছে কি যারা যে ভূমি উন্নয়ন করে, ল্যান্ড ডেভেলপার কোম্পানি, ল্যান্ড ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানি। এটা নামটা কঠিন করে ফেলছে, তাই না? কঠিন করে ফেলছে। আচ্ছা ইনপুট ট্যাক্সটা দেখি, এই ডেফিনিশনটাতে বুঝতে পারছেন, এটা খুব ইজি ডেফিনিশন, এটা তেমন কমপ্লেক্স কোনো কিছু না। আচ্ছা কোম্পানির জন্য কি কোনো মানে কোম্পানির মানে ব্যাপারটা ক্লিয়ার না, সেটা হচ্ছে যে আমি সাপোজ বাংলাদেশে নেই 182 ডেজ আমার একজন এজেন্ট দরকার মূসকের জন্য, বাট যদি কোম্পানি হয় তার তো কোনো এজেন্টের দরকার হয় না, তাই না? কারণ ওর তো এমনিতেই রেসিডেন্ট, যেহেতু বাংলাদেশি সে এন্টিটি। না আরজিসির আন্ডারে আওতাভুক্ত কিনা, যদি আরজিসির আন্ডারে আওতাভুক্ত না হয় তাহলে তাকে এজেন্টের মাধ্যমে কাজ করতে হবে। যদি আওতাভুক্ত হয় তাহলে আর করতে হবে না। না 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 আর করতে হবে না। রাইট, এটা তো আমাদেরই স্কোপ ক্রিয়েট করে দিছি, স্কোপ ক্রিয়েট করে দিছে না, স্কোপ ক্রিয়েট করে আমি ভ্যাটের কনসালটেন্ট থাকি। ইনপুট ট্যাক্সটা দেখি। আচ্ছা ইনপুট ট্যাক্স মিন্স ভ্যালুয়েটেড ট্যাক্স এক্সেপ্ট অ্যাডভান্স ট্যাক্স পেইড বাই এনি রেজিস্টার্ড পারসন। আচ্ছা এখানে এক্সেপ্ট অ্যাডভান্স ট্যাক্স বলতে বাদ দিছে কেন? কারণ আমরা র মেটেরিয়াল পারচেজ করার ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসে না এই ভ্যাটটা আমরা রিবেট নিতে পারি, ঠিক আছে? এক্সেপ্ট অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সটা আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাই। আমাদের এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, একটা হলো কি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো কি যেটা আপনি ভ্যাটটাকে বাড়ায় দিবে, আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো কি যেটার কারণে ভ্যাটটা আপনি কমে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে ইনপুট ট্যাক্স মিন্স দ্য ভ্যালুয়েটেড ট্যাক্স এক্সেপ্ট অ্যাডভান্স ট্যাক্স, কারণ এই অ্যাডভান্স ট্যাক্সটা আমরা কি করি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে নিই। পেইড বাই দ্য রেজিস্টার্ড পারসন এট ইম্পোর্ট স্টেজ, paid by any registered person at import stage at the time of import of goods and service. At the time of import of goods and service and value-added tax paid against local parts of goods and service or immovable property. বুঝতে পারছেন দুইজনকে, মানে আমরা ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটটা দিয়ে আসছি না এই ভ্যাটটা আমরা কি করতে পারবো রিবিট নিতে পারবো, অথবা লোকাল পারচেজের সময় যদি আমি ভ্যাট দিয়ে আসি সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো ভ্যাটটা আমি রিবেট নিতে পারবো। আচ্ছা এখানে একটু চেঞ্জ আসছে ভাইয়া। কি চেঞ্জ আসছে বলেন? এখানে তো ছিল পণ্য বা সেবা বা স্থাবর সম্পত্তি ক্রয়ের বিপরীতে যেটা ছিল, এটা চেঞ্জ আসছে উপকরণ হিসেবে ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর, মানে স্থাবর সম্পত্তিটা তুলে দিছে। তাহলে ইমুভেবল প্রপার্টি, তাই না? তাহলে ইমুভেবল প্রপার্টি বাদ দিয়ে পড়ে না, শুধু ইমুভেবল প্রপার্টি বাদ। হ্যাঁ ইমুভেবল প্রপার্টি বাদ। তো 2-19 তাই না? হ্যাঁ 19 প্রফেসর বইটা না ভাই ইমুভেবল প্রপার্টি বাদ হওয়ার পরে ভাই তাহলে এই কনসিকুয়েন্সটা কি দাঁড়াইলো ভাই যদি ইমুভেবল প্রপার্টি বাদ হয়? ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কি নরমালি ভ্যাট অ্যাপ্লিকেবল হয় না, অনেক ক্ষেত্রে দেখেন হয় না। ইমুভেবল প্রপার্টি কি বলেন? হ্যাঁ নরমালি যেমন ল্যান্ডের ক্ষেত্রে কি ভ্যাট আছে, আপনি ল্যান্ড যখন ট্রান্সফার করেন না কোনো ভ্যাট তো নেই, এটা তো আমাদের হ্যাঁ টিডিএস নিয়ে নেই। ইমুভেবল প্রপার্টি ভাই এক মিনিট, ইম্পোর্ট ট্যাক্সটা কি এটা শুধুমাত্র ইম্পোর্টের ক্ষেত্রেই? না ওই যে লোকাল পারচেজের ক্ষেত্রেও আছে, দুইটা তো লোকাল পারচেজ আর পারচেজের ক্ষেত্রে আছে দুইটা, না দুইটা ক্ষেত্রে তো রেজিস্টার্ড ইম্পোর্ট রেজিস্টার বলতে বোঝাচ্ছে কি যারা ভ্যাটের আন্ডারে রেজিস্টার ভুক্ত,
সার্ভিস দেখবেন যে আমাদের এখানে দুইটা কনসেপ্ট ইউজ করা আছে, একটা ইনলিস্টেড, এটা হলো রেজিস্টার। দেখুন একটু পরে পাবেন ইনলিস্টমেন্ট, ইনলিস্টেড আর হলো রেজিস্টার। ইনলিস্টেড হলো কি, যারা টার্নওভার ট্যাক্সের আন্ডারে আওতাভুক্ত তাদেরকে বলা হয় ইনলিস্টেড, আর যারা ভ্যাটের আন্ডারে আওতাভুক্ত তারা হলো কি রেজিস্টার। ঠিক আছে, আউটপুট ট্যাক্সটা আবার কে দিবে? আউটপুট ট্যাক্স হলো কি সেলসের সময় যে আমরা যে ভ্যাটটা কালেক্ট করি না, এটা কি আউটপুট ট্যাক্স বলতেছে। পারচেজের সময় যে ভ্যাটটা দিয়ে থাকি ইম্পোর্ট এটা হলো ট্যাক্স, ইনপুট ট্যাক্স। ইম্পোর্ট ট্যাক্স মানে পারচেজ ট্যাক্স, যেটা এটা ইম্পোর্ট না, ইম্পোর্ট। জি জি জি, আউটপুট ট্যাক্স সেলস। সেলসের সময় এটা বলেই দিছে, আপনি দেখেন এখানে ক্লিয়ারলি বলা আছে। আচ্ছা ওইটা কি বলেন, এই এনার বইগুলোতে চেঞ্জ নাই বুঝছেন, সমস্যা হলো এখানে যে স্থাবর সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি রাখছে। আমি পুরান বই থেকে পড়তেছি। আচ্ছা আপনি একটু অ্যামেন্ডমেন্ট গুলো বললেন, হ্যাঁ যেটা যেটা আপনাদের চোখে পড়ে। আচ্ছা আউটপুট ট্যাক্স মিনস দ্য value-added tax payable by any registered person for the following activity, namely supply of any taxable goods, service or immovable property by such person. আচ্ছা সাপ্লাই অফ ট্যাক্সেবল গুডস, সার্ভিস অর ইমুভেবল প্রপার্টি। আচ্ছা দেখেন আউটপুট ট্যাক্স মিনস দ্য ভ্যালু-অ্যাডেড ট্যাক্স পেয়েবল বাই এনি রেজিস্টার্ড পারসন। যে ট্যাক্সটা কি করতে হবে, রেজিস্টার্ড পারসনের দ্বারা পে করতে হবে ফর দ্য ফলোইং অ্যাক্টিভিটি, নিচের অ্যাক্টিভিটির কারণে, এগুলোকে বলতে আউটপুট ট্যাক্স। হ্যাঁ আচ্ছা ইম্পোর্ট অফ এনি ট্যাক্সেবল সার্ভিস বাই সাচ পারসন, এটা বুঝতে পারছেন? ইম্পোর্ট অফ এনি ট্যাক্সেবল সার্ভিস বাই সাচ পারসন, এটা গল্পটা এরকম যে আপনি যদি বাইরে থেকে যদি কোনো সেবা নিয়ে থাকেন, কনসালটেন্সি সার্ভিস নিয়ে থাকেন, তাহলে পেমেন্টটা করবেন কিভাবে? বাইরে থেকে যদি কোনো কনসালটেন্সি সার্ভিস নিয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন না, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন। কিন্তু কিন্তু যার কাছ থেকে নিছেন তার কাছ থেকে ভ্যাট কাটতে পারবেন? কনসালটেন্সি সার্ভিস দিয়ে যার কাছ থেকে নিছেন পারবেন না, কিন্তু তার কাছ থেকে ভ্যাট কাটতে পারবেন না। এই জন্য মানে ব্যাংক যখন আপনার অ্যামাউন্টটা যখন ট্রান্সফার করবে তখন ও আপনার কাছ থেকে কি করে নিবে, ভ্যাটটা আপনার কাছ থেকে আদায় করে নিবে। বুঝতে পারছেন কিনা? ধরেন আমি বাইরে কানাডিয়ান একজনের কাছ থেকে একটা কনসালটেন্সি সার্ভিস নিচ্ছি, এখন এই লোকটা যখন আমি পে করব তখন পেমেন্ট করবো কি থ্রু ব্যাংকের মাধ্যমে না, আমি কিন্তু ভ্যাট কেটে রেখে কিন্তু ওই লোকটা পেমেন্ট দিতে পারবো না। আমি যখন পে করব তখন ব্যাংক আমার কাছ থেকে কি করবে, ভ্যাটের অ্যামাউন্টটা কেটে রাখবে। ব্যাংক আমার কাছ থেকে ভ্যাটের অ্যামাউন্টটা কেটে রেখে কি করবে, বা ব্যাংক আমার কাছ থেকে ভ্যাটের অ্যামাউন্টটা নিবে এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমাকে কি করে দিবে, পে করে দিবে। এটা আবার একটু বলবেন? এটা হলো কি, আমি যদি বাংলাদেশের বাইরে থেকে সার্ভিস নিই, মানে আপনার সাথে সার্ভিস নেগোসিয়েশন হচ্ছে এরকম যে আপনি আমাকে একটা কনসালটেন্সি সার্ভিস দিবেন, আমি আপনাকে $1000 পে করব। এখন এই $1000 পে করার সময় কি আমি আপনার কাছ থেকে ভ্যাট কাটতে পারবো? আমি কাটবো না, আমাকে দিতে হবে, তাই না? আমি যদি $1000 একটা সার্ভিসের এগেইনস্টে দেই, সেক্ষেত্রে 15% ভ্যাট তো আমাকেই আবার পে করতে হবে, কারণ সার্ভিসটা তো আমি নিচ্ছি। এটাই আমি বলতেছি যে আপনি যখন ব্যাংকের মাধ্যমে পে করতে যাবেন তখন ব্যাংক আপনার কাছ থেকে ভ্যাট কেটে রাখবে বা আপনার কাছ থেকে ভ্যাটটা আদায় করে নেবে। বুঝতে পারছেন? কারণ ওকে কিন্তু আমাকে $1000 পে করতে হবে। দেখেন তাই বলছি, ইম্পোর্ট অফ এনি ট্যাক্সেবল সার্ভিস বাই সাচ পারসন। কিন্তু আপনি যদি লোকাল সার্ভিস নিতেন। আচ্ছা এইখানে একটা জিনিস বুঝতেছি না, সেটা $1000 আমি একটা কানাডিয়ান একটা সিটিজেনকে দিলাম, হ্যাঁ, একটা সার্ভিসের জন্য। তো ওই ক্ষেত্রে কি আবার ব্যাংক কোনো অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখবে, লাইক 20% ওর কাছ থেকে? হ্যাঁ ওদের কাছ থেকে কেটে রাখবে, এটা আপনার কাছ থেকে কেটে রাখবে। রাইট, কারণ সার্ভিসটা তো বাংলাদেশ থেকে মানে মানে জেনারেট হচ্ছে, সো সেক্ষেত্রে তো এআইটি কেটে রাখতে পারে আর কি। এটা কাটবে 56 অনুযায়ী, 56 অনুযায়ী কেটে রাখবে, সেকশন 56 অনুযায়ী। হ্যাঁ আপনার কাছ থেকে কেটে রাখবে। ওকে তো আপনি কম দিতে পারবেন না, পারবেন? ও তাহলে ওইটাও আবার আমার কাছ থেকে কেটে রাখতে হবে? এটা আপনার কাছ থেকে নিবে, দুইটাই আপনার কাছ থেকে, শিট, দুইটাই আপনার কাছ থেকে যাবে। মানে 25% গন।
আচ্ছা দেখেন এবার এই জন্য এইভাবে কন্টাক্ট করতে হবে যে আমাকে কিন্তু এই পার্সেন্টেজ দিয়ে দিতে হবে, এভাবে আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে। আচ্ছা এটা আউটপুট ট্যাক্স হলো কিভাবে তাহলে? আচ্ছা এটা না মানে আব্দুর রব স্যার নিজেও বলছে যে এটা কিন্তু হবে না, কারণ এই যে ভ্যাটটা দিয়ে আসছেন এই ভ্যাটটা আপনি রিবেট নেবেন না। মানে এই বইয়ের মধ্যেও কিন্তু লেখা আছে যে আপনি যে কোশ্চেনটা করছেন এই কোশ্চেনটাই করছেন। এটা মূলত কি হবে, ইনপুট ট্যাক্স হবে না? হ্যাঁ ইনপুট ট্যাক্স হবে, তো এটা আউটপুট ট্যাক্স লেখা রাখছে, এই কোশ্চেনটাই করছে। আউটপুট ট্যাক্স কি আপনি রিবেট নিতে পারেন না, খেয়াল করেন আউটপুট ট্যাক্স কিন্তু আপনি রিবেট নিতে পারবেন না। আপনি রিবেট নিতে পারবেন কোনটা? ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স। এই সেম আপনি যেটা বলছেন এটাই বলছে। হ্যাঁ রুকসানা আপু বলেন। ভাইয়া ওই যে ইনপুট ট্যাক্স মানে পারচেজ করলে মানে এটা আসবে ইনপুট ট্যাক্সের আন্ডারে, ইনপুট ট্যাক্সের আন্ডারে পারচেজ করলে, আর সেলসে হলো আউটপুট ট্যাক্স। আর রিবেট পাবো আমি এইটার ক্ষেত্রে যে ইনপুট ট্যাক্সের ক্ষেত্রে। কোনটা? রিবেট যেটা পাবো ইনপুট ট্যাক্সের ক্ষেত্রে। ইনপুট ট্যাক্সটা আপনি রিবেট পাবেন। ব্যাটার ক্ষেত্রে বলছে যে আমি ইনপুট স্টেজে যে ব্যাটটা দিয়ে আসছি এই ব্যাটটা আমি রিবেট নিতে পারবো। ভাই আপনি যে উদাহরণটা দিলেন ও মানে পরে যেটা ক্যানাডিয়ান সিটিজেন কে থেকে সার্ভিস নেওয়ার আর কি, ওই ক্ষেত্রে আমি রিবেট কোন স্টেজে নিচ্ছি এটা আমাকে একটু বলুন তো ভাই, আমি এটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। আমি তো ব্যাংক তো আমার কাছে টাকা কেটে লিখে দিল, আপনি বললেন যে এটা আমি এবার রিবেট নিচ্ছি, বাট এটা কোন স্টেজে নিচ্ছি? রিবেট আপনি যখন রিটার্ন সাবমিট করবেন না তখন এটা আপনি ইনপুট ট্যাক্স হিসেবে শো করবেন, তখন আমি বাদ দেব ভাই, ইনপুট ট্যাক্স হিসেবে আমি বাদ দেব। আচ্ছা এটা তো ভ্যাট তাই না, এটা আবার রিবেট কিভাবে নিব আমি? জাস্টিফিকেশনটা কোথায় এখানকার? রিবেট না নিলে তো আপনারই লস, রিবেট নেবেন না কেন? জাস্টিফিকেশনটা কোথায়? যদি রিবেট না নেন তাহলে তো আপনার লস। মানে গভর্নমেন্ট তো আপনাকে একটা স্কোপ দিয়ে দিছে, গভর্নমেন্ট আপনাকে স্কোপ দিয়ে দিছে না। যেমন আমরা এরকম একটা কথা বলি না যে আলটিমেটলি ভ্যাট কে বিয়ার করে, এরকম আমরা একটা কথা বলি না? বা আলটিমেটলি ভ্যাটের ইমপ্যাক্টটা কার উপরে পড়ে? সার্ভিস রিসিপিয়েন্ট বা অ্যাকচুয়াল পারচেজার। আলটিমেটলি কনজিউমারের উপরে পড়ে না, কনজিউমারের উপরে। গভর্নমেন্ট দেখবেন কোম্পানিও কিন্তু খুব বেশি ভ্যাট দেয় না, খুব বেশি ভ্যাট দেয়, খুব বেশি ভ্যাট দেয় না। না দিলে তো আবার ওই যে বললেন না ডিসিটি এগুলো অ্যালাউ করবে না এই সার্ভিস করে না, কিন্তু ওকে একটা নির্দিষ্ট পরিমাণ এমন ভ্যাট দিতে হয়, কিন্তু খুব বেশি না। ওগুলো কি পার্সেজের সময় যে ভ্যাটটা দিতে আসছে না, যেমন কিছুদিন আগে আমার কাছে একটা ক্লায়েন্ট এসে এরকম, মানে এই সেম ঘটনা, মানে ও এজ এন কমার্শিয়াল ইম্পোর্টার, মানে ক্লায়েন্ট আসছে এরকম। আমি গল্পটা শেষ করি তারপরে আপনি বলেন। সালমা আপনি কিছু বলবেন? না ভাইয়া। আচ্ছা এটা হলো কি, ধরেন যে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, এটা বেশি বড় না, ছোট ছোট ধরনের একটা ক্লায়েন্ট, ও ভ্যাটের সার্ভিসটা আমাদের কাছে নিতে আসছে। ও কি করে, ও হলো কমার্শিয়াল ইম্পোর্টার, ও কি করে ও বাইরে থেকে ওই যে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসে, তাই ইম্পোর্ট করে নিয়ে আসলে কি ও 20% ভ্যাট দিয়ে আসতেছে না, 20% ভ্যাট দিয়ে আসতেছে। ও রিটার্নটা এমন ভাবেই করে যে সেলসের সময় যে ভ্যাটটা ও কালেক্ট করে, মানে নরমালি কি করে যে লোকাল কোম্পানিগুলো কি করে ভ্যাট হাইড করে না, ও কিন্তু অ্যাকচুয়াল ভ্যাট দেয় না। লোকাল কোম্পানিগুলো কি করে ভ্যাট হাইড করে। ও যে এই যে কাজটা করতেছে, ও সেলসের সময় যে ভ্যাট কালেক্ট করতেছে, ও এখান থেকে কি করে সেলসটা একটু কম দেখায়, কম শো করে কি জন্য? কারণ ও সেলসের সময় যে ভ্যাটটা কালেক্ট করতেছে ও টার্গেট থাকে যে মিলানো, কি মিলানো, ইনপুট স্টেজে যে 20% ভ্যাট দিছে। ধরেন আমি 150 টাকা সেলস করছি, এর মধ্যে 20 টাকা আমি কি করছি, ভ্যাট কালেক্ট করছি। 150 টাকার মধ্যে 130 টাকা প্রোডাক্টের বিল আর 20 টাকা হলো ভ্যাট। আচ্ছা আমি একটা গুডস ইম্পোর্ট করার সময় 20 টাকা আবার ভ্যাট দিয়ে আসছি, তার মানে আমি সেলস করছি কত, 150 টাকা। 150 টাকার মধ্যে আমার গুডস এর বিল কত, 130, আর ভ্যাট কত, 20 টাকা। এই 20 টাকা আমি গভর্নমেন্টকে দিব না, গভর্নমেন্টকে দিব, কিন্তু পারচেজের সময় আমি আবার 20 টাকা ভ্যাট দিয়ে আসছি, তার মানে গভর্নমেন্টকে দিব কত, কিছুই না। এইভাবে ক্যালকুলেশনটা দাঁড় করায়। তো মানে আমি যদি প্রোডাক্টটা 180 টাকাও সেল করে থাকি আমি দেখাবো 150 টাকা, না এরকম কম দেখাচ্ছে, বুঝছেন আন্ডার ভ্যালু কম দেখা। হ্যাঁ কেউ কিছু বলবেন? ভাই আবার বলেন এত, আচ্ছা এগুলো আমরা ম্যাথ করতে যাব, আমি কিনলাম এটা জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে
এটা হলো কি রুকসান আপা, আমি বলি নরমালি হলো কি যে ভ্যাটের আলটিমেট ইম্প্যাক্টটা কি পড়ে, কনজিউমারের পরেই পড়ে, কিন্তু আলটিমেট ইম্প্যাক্ট যে কোম্পানি কিন্তু হ্যাঁ, যে কিনবে তার উপরেই পড়বে। কোম্পানি কিন্তু খুব বেশি ভ্যাট দেয় না। মনে করা হচ্ছে যে আপনি হিউজ পরিমাণ ভ্যাট দিচ্ছেন, আলটিমেটলি কি ও ম্যাক্সিমামই রিবেট নিয়ে নেয়। আলটিমেটলি ম্যাক্সিমামও কি করে নেয়, রিবেট নিয়ে নেয়। খুব অল্প পরিমাণ ভ্যাট চেপে করে ওই সোর্সে। না, যেমন এই যে আড়ং এর কথা, ভাইয়া আড়ং জি 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 আড়ং তো অনেক ভ্যাট কাট করে না আমাদের কাছ থেকে, তো ওরা কি ওই টাকাটা আবার ভ্যাট হিসেবে দিয়ে দেয় না? হ্যাঁ, ওটাই তো ভ্যাট হিসেবে দেয়। আর যে ভ্যাট হিসেবে কাট করে ওই টাকাটাই দেয়। এই আর কি দিবে বলেন, ওই টাকাটা থেকে আরো কম দেয়, মানে যে পরিমাণ ভ্যাট কাট করে ওই টাকা থেকে আরো কম দেয়। আর কি দিবে বলেন? না, ওই যে বলতেছিলেন না যে যা কাটে তার থেকে কম দেয়, কিন্তু যা কাটে ওইটাই তো দেওয়ার কথা, কম কিভাবে দেয় আর কি। এখানেও একটা মেকানিজম থাকে। আচ্ছা এটাও কিছু ভাইয়া, মেকানিজম। আমার একটা কোশ্চেন ছিল। আর কোশ্চেন করেন না, আমি আগাই ভাই। না, একটা সিম্পল কোশ্চেন ভাইয়া, কি বলেন? 1 মিনিট লাগে অ্যানসার দিতে। আচ্ছা ভাইয়া, ওই সার্ভিস তো আর ট্রান্সফার করা যায় না? সার্ভিস কি ট্রান্সফার করা যায়? করা যাবে না কেন? সার্ভিস তো আমি মনে করেন যে আমি একটা কানাডিয়ান কারো কাছ থেকে আমি একটা সার্ভিস নিলাম, এই সার্ভিসটা তো আমি ট্রান্সফার করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমি ইম্পোর্ট মানে ট্যাক্স ক্রেডিট আমি কিভাবে নেব? মানে একটা কনসালটেন্সি নিলাম আমি, হ্যাঁ, একজনের কাছ থেকে আমি একটা কনসালটেন্সি নিলাম, সেটার ক্ষেত্রে ইম্পোর্ট ট্যাক্স আমি ক্রেডিট চাচ্ছি, তো এটা তো আমি ট্রান্সফার আউটপুট হিসেবে তো ট্রান্সফার করতেছি, তাহলে আমি ক্রেডিটটা কিভাবে নেব? অ্যাকচুয়াল কনজিউমার তো আর ভাইয়া ট্যাক্স ক্রেডিটটা নিতে পারে না, অ্যাকচুয়াল কনজিউমার তো নিতে পারে না, যখন আমি সার্ভিসটা নিচ্ছি নিতে পারবে না। অ্যাকচুয়াল যে কনজিউমার সে যদি ভ্যাটের সে তো আন্ডারে ট্যাক্স ক্রেডিটটা নিতে পারবে না, ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিটটা নিতে পারবে না। সেই ক্ষেত্রে তো যদি আমি কোনো সার্ভিস নেই, মানে কনসালটেন্সি নেই, সেই ক্ষেত্রে তো আর আমি আর ওইটা ক্রেডিটটা নিতে পারতেছি না, কারণ সেক্ষেত্রে তো আমি অ্যাকচুয়াল কনজিউমার হয়ে যাচ্ছি। আমাকে এক্সপেন্সিভ ট্রিট করতে হবে যখন আমি নিতে পারবো না। হীরা আপনারা যেটা বলছেন, যখন আমি নিতে পারবো না, ঠিক আছে, আমি নিতে পারবো কখন? যদি আমার কি থাকে, আউটপুট ভ্যাট থাকে। সেটাই বলতেছিলাম। জি 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 জি, না না, ওই ক্ষেত্রে আপনি এক্সপেন্সিভ ট্রিট করবেন, সেটা আমি এক্সপেন্স হিসেবে ট্রিট করব, এটাই ভাই। আচ্ছা, এরপর দেখেন ট্যাক্স ইনভয়েস। হ্যাঁ, ট্যাক্স ইনভয়েস বলতে বোঝাচ্ছে মিনস আ ডকুমেন্ট ইস্যুড বাই আ সাপ্লায়ার আন্ডার সেকশন 51। হ্যাঁ, 51 এর অধীনে যে করি, ইস্যু করি। আচ্ছা, ট্যাক্স ফ্র্যাকশনটা কি? ট্যাক্স ফ্র্যাকশনটা হলো কি যে আমাদের ভ্যাট অ্যাক্ট অনুযায়ী কি, যেমন আগে কি ছিল যে আমরা ভ্যাটটা আলাদাভাবে শো করতাম। এখন যদি কোনো কিছু না বলা থাকে তাহলে ধরে নিতে হবে কি যে গুডস এর মধ্যে কি করা আছে, ভ্যাট ইনক্লুড করা আছে। এখন কিন্তু ইনক্লুসিভ ভ্যাট, ঠিক আছে। এখন হলো কি ভ্যাট ইনক্লুসিভ প্রাইস, মানে ভ্যাট ইনক্লুসিভ প্রাইস, বুঝতে পারছেন? ভ্যাট ইনক্লুসিভ প্রাইস মানে প্রাইস যেটা থাকবে এর মধ্যে কিছু করা থাকবে, ভ্যাটটা কি করা থাকবে, ইনক্লুড করা থাকবে। প্রাইস যেটা থাকবে এর মধ্যে কি করা থাকবে, ভ্যাটে ইনক্লুড করা থাকবে। যদি 100 টাকা একটা প্রোডাক্টের মূল্য, তার মানে এর মধ্যে ভ্যাট ইনক্লুড করা আছে কত? 100 টাকা যদি প্রোডাক্টের মূল্য হয় 15%। 15%। তো 15% আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? 100 * 15 ডিভাইডেড 115, এখানে মানে 13 পয়েন্ট সামথিং আসবে। দেখেন ইনক্লুসিভ ভ্যাট, বুঝতে পারছেন? ইনক্লুসিভ ভ্যাট মানে বলে দেয়া থাকবে না ভাইয়া, মানে 100 টাকা হইলে ধরে নিব ওটার মধ্যে ইনক্লুডিং ভ্যাট আছে, ইনক্লুডিং ভ্যাট আছে, আলাদা করে বলে দিবে না। এখন কিন্তু ইনক্লুসিভ। আগে যেমন ভ্যাটের 1991 এ কি ছিল, মানে ইনক্লুসিভ এক্সক্লুসিভ দুইটাই ছিল, ঠিক আছে। ইনক্লুসিভ এক্সক্লুসিভ কি ছিল, দুইটাই ছিল, ঠিক আছে। এখন অল ইনক্লুসিভ। ইনক্লুসিভ। এবং ধরেন যে সাপ্লায়ার যে আপনাকে মুসুক করবে না, মুসুক ইস্যু করবে না বা চালান দিবে না, ইনভয়েস দিবে না, ইনভয়েসের মধ্যে কিন্তু আপনার ভ্যাট ইনক্লুড করা থাকবে। আজি ক্লাস নিচ্ছি তো, না না, আমি যদি দুইটা ক্লাস নিই প্রতিদিন, কিছু বলবেন? আচ্ছা, এটা দিয়ে দিব না, আমি বৃহস্পতিবারে আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস নিব, তো এর আগে দিয়ে দিব না, বা আমাকে একটা মেসেঞ্জারে নক দিয়ে রাখেন। ঠিক আছে রাজি? ভাই এই মুশক চালানটা কি 6.3? 6.3। আচ্ছা, এখানে যদি কারো ভিন নাম্বার থাকে সেক্ষেত্রে কি ওই মুশক চালানে ভিন নাম্বারটা মেনশন করে দিতে হবে?
হ্যাঁ বিন নাম্বার মেনশন করে দিতে হবে, Alright. আদারওয়াইজ কিছু- রিপিট নিতে পারবে না। বিন নাম্বার যদি না থাকে তাহলে রিপিট নিবে কিভাবে? ঠিক আছে। আচ্ছা ট্যাক্স পিরিয়ড দেখি, ট্যাক্স পিরিয়ড কি বলছে। আমরা কিন্তু জানি যে কি ট্যাক্স পিরিয়ডটা আমরা অলরেডি জানি যে ট্যাক্স পিরিয়ড আছে, তাই না? যে ভ্যাটের ক্ষেত্রে কি করতে হয়, ভ্যাটের ক্ষেত্রে ট্যাক্স পিরিয়ড হলো কি 1 মান্থ, এটা আমরা জানি না। ভ্যাটের ক্ষেত্রে ট্যাক্স পিরিয়ড হলো কি 1 মান্থ, অর্থাৎ জানুয়ারি মাসের রিটার্ন আমরা কবে সাবমিট করব? ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, তাই না? 15 ডেজের মধ্যে। 15 days এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আর যদি 15 তারিখ ছুটি থাকে সেই ক্ষেত্রে আমরা রিটার্ন সাবমিট করব কবে? গভ হলিডে যদি থাকে, ভ্যাটের ক্ষেত্রে নিয়ম কিন্তু মানে আগে, মানে 15 তারিখ যদি গভ হলিডে থাকে সেক্ষেত্রে 14 তারিখে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা দেখেন। আচ্ছা, আর টার্নওভার ট্যাক্সের জন্য কর মেয়াদ হলো কি 3 মাস। টার্নওভার ট্যাক্সের জন্য কর মেয়াদ হলো 3 মাস। এই ক্ষেত্রে ওদের রিটার্ন সাবমিট করতে হবে কি যে কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 15 দিন, পরবর্তী 15 দিনের মধ্যে। Like in relation to VAT and supplementary return, 1 month of the Christian calendar, অর্থাৎ জানুয়ারি মাসের রিটার্ন আমাকে 15 ফেব্রুয়ারিতে সাবমিট করতে হয়, এবং 15 ফেব্রুয়ারি যদি গভ হলিডে থাকে সেক্ষেত্রে তার আগের দিন আমাকে রিটার্ন দিতে হবে মানে উইদিন 15 ডেজ। উইদিন 15 ডেজ। আর ট্যাক্সের ক্ষেত্রে নিয়ম হলো অন্যরকম। ট্যাক্সের ক্ষেত্রে হলো কি যেদিন আপনি রিটার্ন সাবমিট করার কথা ওই দিন যদি গভ হলিডে থাকে সেক্ষেত্রে আপনি পরের দিন দিতে পারবেন। ট্যাক্সের ক্ষেত্রে নিয়ম এরকম। ভ্যাটের ক্ষেত্রে উল্টা, যদি গভ হলিডে থাকে তাহলে আগের দিন দিতে হবে আপনাকে। আচ্ছা, আর রিপিটের ক্ষেত্রে বলা আছে কি যে আপনি যে কোয়ারমেন্টে গুডস পারচেজ করছেন না তার পরবর্তী 2 কোয়ারমেন্টের মধ্যে আপনাকে রিপিট নিতে হবে। ঠিক আছে, রিপিট পরবর্তী 2 কোয়ারমেন্ট। হ্যাঁ, এগুলো মনে হয় আপনি পরে পাবো। হ্যাঁ, রিপিট। আচ্ছা, টার্নওভারটা দেখি। হ্যাঁ, আচ্ছা, টার্নওভার মানে সেলস, এটা আর বুঝতে হবে না। টার্নওভার মানে সেলস এন্ড সার্ভিস রেভিনিউ, এত বড় ডেফিনিশন পড়তে হবে না। টার্নওভার মানে কি সেলস এন্ড সার্ভিস রেভিনিউ। আর ট্যাক্সেবল সাপ্লাই বলতে বোঝাচ্ছে যে এক্সাম্পটেড সাপ্লাই ব্যতীত, এক্সাম্পটেড সার্ভিস, এক্সাম্পটেড গুডস এন্ড সার্ভিস ব্যতীত যেগুলো আছে সেগুলো কি ট্যাক্সেবল সাপ্লাই। দেখেন কি বলছে, ট্যাক্সেবল সাপ্লাই মিন্স এ সাপ্লাই আদার দেন এক্সাম্পটেড সাপ্লাই। আর সাপ্লাই মানে কি গুডস এন্ড সার্ভিস। সাপ্লাই বলতে বোঝাচ্ছে কি গুডস এন্ড সার্ভিস। আচ্ছা, টার্নওভার ডেফিনিশনটা না পড়লেও চলবে। টার্নওভার মানে কি সেলস এন্ড সার্ভিস রেভিনিউ। আচ্ছা, ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড, ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড আর রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড। ভ্যাটের আন্ডারে যারা আওতাভুক্ত তাদেরকে আমরা বলি রেজিস্টার, আর টার্নওভার ট্যাক্সের আন্ডারে যারা আওতাভুক্ত তাদেরকে আমরা বলি ইনলিস্টেড। এই দুটো নাম বলে দিন পড়ে। হ্যাঁ, আবার বলি, ভ্যাটের আন্ডারে যারা আওতাভুক্ত তাদেরকে আমরা কি বলি রেজিস্টার, আর টার্নওভার ট্যাক্সের যারা আন্ডারে যারা আওতাভুক্ত তাদেরকে আমরা কি বলি ইনলিস্টেড। হ্যাঁ, ইনলিস্টেড। হ্যাঁ, means enlistment for turnover tax. টার্নওভার ট্যাক্স, এটা একটু মাইন্ডে রাখতে হবে টার্নওভার ট্যাক্স। আচ্ছা, আমার কপিটা আপনাদেরকে দিয়ে দিব না, আমার এখানে নোট ডাউন করা আছে, তো এগুলো একটু দেখেন ক্লাসে যে এগুলো মার্ক আছে। আচ্ছা, ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড কি বলছে, মিন্স দ্য লিমিট অফ টাকা 50 লাখ as turnover of economic activity of any person in a 12-month period, but does not include the following. আচ্ছা, এখানে একটা থ্রেশহোল্ড দেয়া আছে কি যে 3 কোটি টাকা পর্যন্ত থ্রেশহোল্ড দেয়া আছে। মানে কারাটা ইনভেস্টমেন্টের আন্ডারে আওতাভুক্ত হবে। ঠিক আছে, এটা হলো কি যে আপনি যদি 50 লাখ থেকে 3 কোটির মধ্যে যদি হয় না, এটা কিন্তু একটা থ্রেশহোল্ড বলা আছে। তার মধ্যে সেকশন 10 এই পাবে না, সেকশন 10 এই বলা আছে। এটা হলো 3 কোর পর্যন্ত আছে, 3 কোর পর্যন্ত, আপ টু 3 কোর। দেন এখানে আমি একটা লিখে দিয়েছি রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড কি দেখেন, মিন্স দ্য লিমিট অফ টাকা 3 কোর as turnover of an economic activity of any person. ক্লিয়ার কিনা, মানে বিলো 3 কোটি টাকা টার্নওভার
কিন্তু এই টার্নওভারটা শুরু হবে কবে, কত থেকে? যে 50 লাখ 50 বা লাখ। অ্যাবাভ 50 লাখ থেকে। অ্যাবাভ 50 থেকে 3 কোটি। তাদেরকে কি করতে হবে? ইনলিস্টেড হইতে হবে, ইনলিস্টেড হইতে হবে। ভাই কিন্তু আমরা দেখতেছি এমন অনেক রেস্টুরেন্ট আছে বা আপনার ওই ফাস্ট ফুড চেইন আছে যাদের হয়তো বাৎসরিক ইনকাম হয়তো বা টার্নওভার 40 লাখ থেকে 50 লাখের নিচে, কিন্তু তাদের ক্ষেত্রে তার বিল নিতে তাদেরকে বাধ্য করতেছে। বা আচ্ছা, আপনার ওদের ধরেন ক্ষেত্রে ওরা তো মানে এমনিতেই আপনার আলাদা একটা নিয়ম আছে যে ম্যান্ডেটরি ভ্যাট। কোন কোন কোর্সের ক্ষেত্রে ভ্যাট ম্যান্ডেটরি। আপনার টার্নওভার যাই হোক না কেন। বুঝতে পারছি। আমি ভাই এটা একটা আছে, এটা সম্ভবত একটা এসআর এর মাধ্যমে আছে। আমি আচ্ছা এটা আমরা পড়তে পাবো ম্যান্ডেটরি ভ্যাট। যাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি ভ্যাট, যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে বলছেন না, ওদের ক্ষেত্রে ভ্যাটটা ম্যান্ডেটরি। জি হ্যাঁ, এই জন্যই বলতেছি যে হ্যাঁ ওদের তো দিতে হচ্ছে এটা আর কি। হ্যাঁ, আরে ওইটা পড়লে মনে হয় কি সবার জন্যই ম্যান্ডেটরি ওই লিস্টটা পড়লে। না না না, এর বাইরেও তো সবাই থাকতে বেটার। না, এর বাইরেও থাকতে পারে। এটা হলো কি, হ্যাঁ, তার মানে কি বলেন? ভাইয়া সবাই তার মানে ব্যাটের আওতায়, মানে এই দিক দিয়ে সেই দিক দিয়ে যেভাবেই হোক, তাই না? ম্যান্ডেটরি। ওয়ান কাইন্ড অফ ভ্যাট। টার্নওভার ট্যাক্স হলো ওয়ান কাইন্ড অফ ভ্যাট। আর টার্নওভার ট্যাক্স কিন্তু হলো কি যে আমরা ভ্যাট হলো কি 15% দিতে হয়, আর টার্নওভার ট্যাক্স হলো কি 4%। অর্পা কিছু বলবেন? জি ভাইয়া, বলতে চাচ্ছিলাম যে ইনভেস্টমেন্টের বিষয়টা হলো বিলো 50 লাখ আর রেজিস্ট্রেশনের বিষয়টা হলো 50 to 3 crore, তাই না? না, এটা আপ টু 3 কোর পর্যন্ত যদি ট্রানজাকশন হয় তাহলে সেটা টার্নওভারের আন্ডারে আওতাভুক্ত থাকতে পারবে। আর তাহলে ইনভেস্টমেন্টের বলতে বিষয়টা চাই? কি ছিল? দেখেন, আমি রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড একটু পড়ি, আবার খেয়াল করেন না, জি। তো পরে আবার কোশ্চেন করি না। আচ্ছা, রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড মিন্স দ্য লিমিট অফ টাকা 3 কোর। দেখেন, আমি এখানে কিন্তু আবার লিখছি ইফ টার্নওভার ইজ টাকা 3 কোর or more than টাকা 3 কোর, then you will be registered under VAT. অর্থাৎ কারো যদি টার্নওভার 3 কোটি বা 3 কোটির উপরে হয় তাহলে তাকে কি করতে হবে? ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। নিতে হবে। এটা clear কিনা? মানে জি। ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু কঠিন, এটা কিন্তু দেখবেন কি ব্যাখ্যাটা এইভাবেই আসছে। যদি কারো যদি টার্নওভার কি যে 3 কোটি বা 3 কোটি টাকার উপরে হয় তাহলে তাকে কি করতে হবে? ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। আর টার্নওভার ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড, রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড হলো কারা? আমরা বলি কি ভ্যাটের আন্ডারে যারা রেজিস্ট্রেশন করতে না তাদেরকে বলি রেজিস্টার, আর টার্নওভার ট্যাক্সের আন্ডারে যারা রেজিস্ট্রেশন নিয়ে আনা তাদেরকে বলি ইনলিস্টেড। আচ্ছা, এখন অডিট ফার্মে তো মনে হয় ম্যান্ডেটরি ভ্যাট নিতে হয় তাই না? কার ক্ষেত্রে? অডিট ফার্ম, আপনাদের অডিট অ্যাকাউন্টিং ফার্ম। জি জি, আমাদের ক্ষেত্রে ভ্যাটটা ম্যান্ডেটরি। ভালো ল ফার্মের জন্য নিতে হয় না। আচ্ছা আচ্ছা, আমাদের তো ইনকাম আছে ভাইয়া, ইনকাম বিভিন্ন সোর্স থেকে ইনকাম আছে। ইনকাম আছে। আচ্ছা, ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড, হ্যাঁ, ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ডটা কি? মানে যদি আপ টু 3 কোর পর্যন্ত হয় তাহলে আপনি কি করতে পারবেন? টার্নওভার ট্যাক্সের আন্ডারে আওতাভুক্ত হতে পারবেন। এটা হলো কি টাকা 50 লাখ or above 50 লাখ, বাট বিলো টাকা 3 কোর। 50 লাখ অ্যাবাভ 50 লাখ। হ্যাঁ, বাট বিলো টাকা 3 কোর। যদি 3 কোটির নিচে হয় তাহলে আপনি কি করতে পারবেন? টার্নওভার ট্যাক্সের আন্ডারে ইনভেস্টমেন্ট নিতে পারবেন, ইনভেস্টমেন্ট নিতে পারবেন। অর্পা বুঝতে পারছেন কিনা দেখেন। অর্পা, জি ভাইয়া, জি বুঝতে পারছি। এটা ল্যাঙ্গুয়েজটা কঠিন আছে। লিমিট অফ টাকা 50 লাখ 50। এবং দেখবেন যে আমরা যখন টার্নওভার ট্যাক্স নিয়ে যে আমাদের তো আরো আলোচনা আছে কিন্তু। দেখেন, আমি কিন্তু এখানে সেকশন লিখে রাখছি, এটা সেকশন 10 এ আলোচনা করা। বুঝতে পারছেন? এখানে কিন্তু ওই ইন ডেপথ নাই। আরো যখন আলোচনা করবেন না তখন দেখবেন যে কি হবে। আচ্ছা, ফেয়ার মার্কেট ভ্যালু। দুটি তো টার্নওভার, তাই না? দুটোই টার্নওভার আপু। আর টার্নওভার মানে আমরা সহজ বাংলা যেটা বুঝি সেলস এন্ড সার্ভিস রেভিনিউ। টার্নওভার বলতে সেলস এন্ড সার্ভিস রেভিনিউ। আচ্ছা, ফেয়ার মার্কেট ভ্যালু, হ্যাঁ, ফেয়ার মার্কেট ভ্যালু কি বলছে? আচ্ছা, ফেয়ার মার্কেট ভ্যালু দেখেন, the consideration for supply arrived at on the basis of normal relation. মানে আপনার যদি আমার যদি কোনো সম্পর্ক না থাকে সেই ক্ষেত্রে আমি একটা গুডস বা সার্ভিস যে মূল্যে বিক্রি করব না, ওটাই ওই প্রোডাক্টের বা সার্ভিসের ফেয়ার মার্কেট ভ্যালু। আবার বলি, আপনার যাতে যদি আমার যদি কোনো রিলেশনশিপ না থাকে, রিলেশনশিপ বলতে বোঝাচ্ছে কি যে আপনি আমার ফ্যামিলি মেম্বার না বা আপনি আমার রিলেটিভস না। আমরা নরমালি কি করি যে রিলেটিভস কাছে কম দামে প্রোডাক্ট বিক্রি করি না, রিলেটিভস এর কাছে নরমালি কম দামে প্রোডাক্ট বিক্রি করি।
বা ফ্রেন্ড সার্কেল হলে অনেক সময় কি করি, একটু কমে কমে প্রোডাক্টটা দিই, তাই না, কমে প্রোডাক্টটা বিক্রি করি। এই জন্য বলছে যে ফেয়ার মার্কেট ভ্যালুর ক্ষেত্রে বলছেন কি যে একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু কি হবে, একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু কি হবে, অর্থাৎ যার সাথে আপনার কোনো রিলেশনশিপ নাই বা যার সাথে কোনো অ্যাসোসিয়েট নাই, যদি যদি না থাকে, তাহলে এরকম যদি কারো কাছে যদি আপনার গুডস যে মূল্যে বিক্রি করবেন, ওটাই ওই গুডস বা সার্ভিসের কি ফেয়ার মার্কেট ভ্যালু। দেখেন, the consideration for a supply arrived at on the basis of normal relation between a buyer and seller, normal relation between a buyer and seller, মানে অর্থাৎ আপনি ক্রেতার নিকট প্রোডাক্টটা যে মূল্যে বিক্রি করতেছেন ওটাই কি ওই প্রোডাক্টের ফেয়ার মার্কেট ভ্যালু। who are not associated with each other বলতে বোঝাচ্ছে কি যার সাথে আপনি ফ্যামিলি রিলেশনশিপ নাই, যে আপনার ফ্যামিলি মেম্বার না বা রিলেটিভস না, এটা বলতেছে। বুঝতে পারছেন কিনা ফেয়ার মার্কেট ভ্যালু? জি ভাইয়া। এরপরে কি বলছে, if it is not possible to arrive at a fair market price as prescribed is closely above, it would be the consideration of a similar supply made previously under similar circumstances. আচ্ছা, যদি এরকম হয় যে প্রোডাক্টের ফেয়ার মার্কেট ভ্যালু নির্ধারণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে প্রোডাক্টের ফেয়ার মার্কেট ভ্যালু কি হবে? প্রোডাক্টের ফেয়ার মার্কেট ভ্যালু হবে যে প্রিভিয়াসলি এই ধরনের গুডস আপনি কত মূল্যে সাপ্লাই দিচ্ছেন, প্রিভিয়াসলি এই ধরনের গুডস আপনি কত মূল্যে বিক্রি করছেন, ওই প্রোডাক্ট ওই প্রাইসটাই হবে কি বর্তমান প্রোডাক্টের ফেয়ার মার্কেট ভ্যালু। আচ্ছা, এরপরেও যদি না হয় তাহলে বোর্ড আপনার প্রোডাক্টের ভ্যালু নির্ধারণ করবে। এরপরেও যদি পসিবল না হয় তাহলে বোর্ড আপনি কি করবে, ভ্যালু নির্ধারণ করবে। If it is not possible to arrive at a fair market price by the above means, it may be determined by the board on the basis of an impersonal average of the consideration area. আচ্ছা, মূলত এই ডেফিনিশনটা কি ভ্যাট অথরিটির জন্য, বুঝতে পারছেন? মূলত এই ডেফিনিশনটা কি ভ্যাট অথরিটির জন্য। কারণ কি দেখেন, আপনি যদি প্রোডাক্টের প্রাইস কম শো করেন বা কমে বিক্রি করেন, আলটিমেটলি গভর্নমেন্ট লুজার হবে না, গভর্নমেন্ট লুজার হবে। এই জন্য মূলত এই জিনিসটা কি যে কার জন্য, ভ্যাট অথরিটির জন্য, প্লাস আপনাকেও কি করার জন্য, যে আপনার মনে হয় একটা কনসাসনেস ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, ডিমড এক্সপোর্ট কি আমরা দেখবেন কি বলবো যে এক্সপোর্টের ক্ষেত্রে কি ভ্যাট রেট হলো কি, এক্সপোর্টের ক্ষেত্রে আপনার যদি কোনো গুডস যদি 0%, তাই না, 0%। আচ্ছা, ডিমড এক্সপোর্টের ক্ষেত্রেও ভ্যাট হলো 0%। এক্সপোর্ট এন্ড ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে কি ভ্যাট রেট হলো কি 0%, না? আচ্ছা, এখন হ্যাঁ রুকসানা আপু বলেন। কোনো ভ্যাট নাই ভাইয়া? না ভ্যাট নাই, ডিমড এক্সপোর্টের ক্ষেত্রেও কোনো ভ্যাট নাই। আচ্ছা, এইখানে দুইটা কনসেপ্ট আছে, যে ডিমড এক্সপোর্ট এবং লোকাল ম্যানুফ্যাকচারার বা লোকাল ট্রেডার। হ্যাঁ, দুইটা কনসেপ্ট, একটা হলো ডিমড এক্সপোর্ট, একটা হলো কি লোকাল ম্যানুফ্যাকচারার। আমরা কখনো একজন ম্যানুফ্যাকচারকে ডিমড এক্সপোর্টার বলবো এবং কখনো একজন লোকাল ম্যানুফ্যাকচারার। ডিমড এক্সপোর্টের কনসেপ্টটা হলো এরকম, দেখেন, অর্থাৎ আপনি কোনো অর্ডার পাইছেন কিন্তু আপনি কি নাই, আপনার কোনো ক্যাপাসিটি নাই, বা আপনার কাছে ফেব্রিক্স অ্যাভেলেবল নাই, যেমন যে 5 মিনিট পিস শাড়ির অর্ডার পাইছেন কিন্তু আপনার কাছে ফেব্রিক্স অ্যাভেলেবল নাই। এই ফেব্রিক্সটা কি করতে হবে, আর এটা কনসার্নের কাছ থেকে আপনাকে কিনতে হবে, ম্যানুফ্যাকচারিং কনসার্নের কাছ থেকে নিতে হবে। এখন যে ম্যানুফ্যাকচারিং কনসার্নের কাছ থেকে নিচ্ছে তাকে যদি ফরেন কারেন্সিতে পেমেন্ট করে, দেখেন এখানে দুইটা কনসেপ্ট আছে, পেমেন্ট মেড এট ফরেন কারেন্সি, যদি ফরেন কারেন্সিতে পেমেন্ট করেন, ঠিক আছে, প্রেসক্রাইবার বলতে বোঝাচ্ছে কি যে ব্যাক টু ব্যাক এলসি এগেইনস্টে যদি পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে ওই ম্যানুফ্যাকচারার ডিমড এক্সপোর্টার হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছেন কিনা? মানে দুইটা কন্ডিশন আছে, পেমেন্ট মেড এট ফরেন কারেন্সি আর প্রেসক্রাইব ম্যানার বলতে ব্যাক টু ব্যাক এলসি এগেইনস্টে যদি পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে কি হবে, ওই ম্যানুফ্যাকচারার কি হবে, ডিমড এক্সপোর্টার হিসেবে
কাউন্ট হবে। আর কিন্তু যদি লোকাল কারেন্সিতে পে করেন তাহলে কি হবে? হবে না। তখন লোকাল ম্যানুফ্যাকচারার, তখন ডিস্ট্রিবিউটর হিসেবে কাউন্ট হবে না। তাহলে দুইটা কন্ডিশন, একটা হলো আপনাকে ফরেন কারেন্সিতে পে করতে হবে এবং কি করতে হবে, আউটসাইড মানে এলসির মাধ্যমে পেমেন্ট করতে হবে। এটা বলাই আছে দেখেন, সাপ্লাই ingredient of goods or service in a prescribed manner against foreign currency and destined for consumption outside Bangladesh. Yes. আচ্ছা ভাইয়া, এখানে সম্ভবত এবার ইনগ্রেডিয়েন্ট কথাটা তুলে দিছে আর কি। এবার কি বলছে? আচ্ছা, সাপ্লাই অফ এনি গুডস, তাই না? হ্যাঁ, এনি গুড অর সার্ভিস, আচ্ছা, এটা উপকরণ গ্যাজেট থেকে দেখতেছেন, তাই না? গ্যাজেট থেকে ফাইন্যান্স একটা 2020 যেটা আমি মেইল দিছি আপনাকে, একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, দেখবো না। এটার বইগুলো বের হইলে ভালো, মানে তাছাড়া ধরেন যে টাফ হয়ে যায় অনেক সময়, আমাদের জন্য ধরা টাফ হয়ে যায়, কারণ আমরা তো পাই বাংলা, বুঝছেন? সমস্যা হলো এখানে হয়ে যায়। হ্যাঁ, বাংলা পাই। আর রসারের বই কিন্তু সব কারেকশন করে না, দেখেন, মানে উনি বইটা আর্লি বের করে, এটা আর একটা ড্রব্যাক, সব কারেকশন থাকে না। পয়সার জন্য। হ্যাঁ, মানে ড্রব্যাক, সব কারেকশন থাকবে না ওনার বইতে, দেখেন, খেয়াল করে দেখেন, থাকবে না। মানে ওনার প্রিভিয়াস বইগুলোতে কিন্তু অনেক ভুল ছিল, কিন্তু আর কি করবে, মার্কেটে আর কোনো রাইটারের বই ভালো না। আপনি যারই বই পড়তে যান, মাহবুবুর রহমান বই কঠিন করে লেখা, জাকির স্যারের বই আর কমপ্লেক্স, মার্কেট দখল করার জন্য ওনারা ক্লাস ভালো নেই, মাহবুবুর রহমান, তারপরে জাকির স্যার, ওনাদের ক্লাস ভালো, কিন্তু যে বইটা ওইরকম না, বইটা যে খুব ভালো বই তা এরকম না, মানে একটু কমপ্লেক্স হইতে লেখা, মানে আপনি ইনিশিয়াল স্টেজে বুঝতে গেলেই বুঝতে পারবেন না। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভটা ইম্পর্টেন্ট না, রিপ্রেজেন্টেটিভটা দেখে নিন, প্রতিনিধি মূল ব্যক্তি, এটা আপনি অ্যাভয়েড করে দেন। আচ্ছা, এই দুইটা ডেফিনিশন খুবই ইম্পর্টেন্ট, একটা হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর এটা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই দুইটা ডেফিনিশন, এই দুইটা ডেফিনিশন খুব ইম্পর্টেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর এই অ্যাসোসিয়েট এগুলো না পড়লেও, যে অ্যাসোসিয়েটের সাথে নাই, টাইম অফ সাপ্লাই, এই দুইটা বলি। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে কি? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতে বোঝাচ্ছে কি, যে আপনি ভ্যাটটা কি করবে, বাড়ায়া দিবে, ভ্যাট পেবল টু গভর্নমেন্ট কি বাড়ায় দিবে, ইনক্রিজ। আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি, যে অ্যাডজাস্টমেন্টের কারণে কি আপনার ভ্যাটটা কমে যাবে, যে সমস্ত অ্যাডজাস্টমেন্টের কারণে। আচ্ছা, আচ্ছা কি বলছে দেখেন, means any of the following adjustment, increasing adjustment in respect of withholding tax. আচ্ছা, an increasing adjustment in respect of withholding tax. আচ্ছা, আমরা ভ্যাটের ক্ষেত্রে, রিবেটের ক্ষেত্রে দেখবেন কি, যে এরকম একটা নিয়ম আছে, যে আমি যদি মানে 15% এর কমে যদি কোনো গুডস বা সার্ভিস নিয়ে থাকি না, তাহলে ওই 15% এর কমে যদি কোনো গুডস বা সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট পে করে থাকি, তাহলে এই ভ্যাটটা আমি রিবেট নিতে পারবো না, ঠিক আছে? অনলি 15% অ্যাপ্লিকেবল যে সমস্ত গুডস বা সার্ভিস নিছি, ওই সমস্ত গুডস বা সার্ভিসের ক্ষেত্রে আমি ভ্যাটটা রিবেট নিতে পারবো। এখন কোনো কারণে ধরেন, কোনো কারণে আপনি রিবেট নিয়ে নিছেন, কোনো কারণে আপনি রিবেট নিয়ে নিছেন, যেমন মোটর কার গ্যারেজ এন্ড ওয়ার্কশপ, এই ক্ষেত্রে ভ্যাটের রেট কত? 4.5। না না, 4.5 না, 10.5। ও এখন কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, 10.5 মোটর কার গ্যারেজ এন্ড ওয়ার্কশপ 10.5 না মঞ্জু ভাই, 10.5। তো এই ক্ষেত্রে কি 15% এর কমে নিছেন না, তা আপনি এই সার্ভিসটার ক্ষেত্রে কি ভ্যাট পে করে আসছেন না, এই ভ্যাটটা কিন্তু আপনি রিবেট নিতে পারবেন না, কিন্তু আপনি অলরেডি নিয়ে নিছেন, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন রেসপেক্ট অফ উইথহোল্ডিং ট্যাক্স, এটা বললাম।
increasing adjustment required for an annual decalculation. আচ্ছা annual decalculation বলতে বোঝাচ্ছে কি যে আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে গত মাসে আমি ভ্যাট কম পে করছি, তাহলে গত মাসে যে পরিমাণ ভ্যাট কম পে করছে এবার কি করতে হবে, এই পরিমাণ ভ্যাট আপনাকে পে করে দিতে হবে এই মাসে। আচ্ছা increasing adjustment if a payment is not made through banking channel. আচ্ছা দেখবেন এটা 49 এ সম্ভবত আলোচনা করা আছে যে আমি কোন কোন ক্ষেত্রে ভ্যাট রিবেট নিতে পারবো না, সেকশন 49 না, কোন কোন ক্ষেত্রে ভ্যাট রিবেট আমি নিতে পারবো না। 1 লাখ টাকার উপরে যদি কোনো 1 লাখ টাকা বা 1 লাখ টাকার উপরে যদি কোনো ট্রানজাকশন হয় না, এই ট্রানজাকশনটা আপনাকে কি করতে হবে, ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার মধ্যে পেমেন্ট করতে হবে। ক্লিয়ারেশন কি 1 লাখ টাকার উপরে যদি কোনো ট্রানজাকশন হয় তাহলে এই ট্রানজাকশনটা কি করতে হবে, ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার মধ্যে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। আপনি একটা পেমেন্ট দিয়ে দিয়েছেন 1 লাখ টাকার উপরে, কিন্তু এখানে আপনি কি করেন না, ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার মাধ্যমে কি করেন না, পেমেন্ট করেন নাই, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে যে ভ্যাটটা রিবেট নিছেন এই ভ্যাটটা আপনি কি পাবেন না, এই ভ্যাটটা আপনি রিবেট পাবেন না। যদি অর্থাৎ যদি রিবেট নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে শুরু করতে হবে। আচ্ছা an increasing adjustment for goods put to a private use. বুঝা যাচ্ছে কিনা, অর্পা বুঝতে পারতেছেন? হ্যালো, জি হ্যাঁ। না বুঝলি বললেন কিন্তু, এই ডেফিনিশনটা ইম্পর্টেন্ট না। আচ্ছা an increasing adjustment for goods put to a private use, এটা তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে আমি কি করলাম, ইনপুট স্টেজে যে ভ্যাটটা দিয়ে আসি এই ভ্যাটটা কি পারচেজের সময় যে ভ্যাটটা দিয়ে আসি এই ভ্যাটটা আমি কি নিতে পারি, রিবেট নিতে পারি না। এখন গুডসটা যদি পার্সোনাল পারপাসে ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই রিবেটটা আপনি পাবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে রিবেটটা অ্যাপ্লিকেবল হবে না, বা যদি রিবেট নিয়ে থাকেন সেক্ষেত্রে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ওয়ান বিং রেজিস্টার। আচ্ছা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অন বিং রেজিস্টার, এটা পূর্বে ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া ছিল না তাদের ক্ষেত্রে বলছে যে মানে এটা নিয়ম হলো কি, দেখবেন যে কি আমাদের মনে সামনে দেখবেন যে রেজিস্ট্রেশনের দিকে আপনি একটা সেকশন পাবেন এরকম, মনে নাই সেকশন নাম্বারটা, যে একটা আছে ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন যে আপনি ভ্যাটের আন্ডারে আওতাভুক্ত, মানে আপনি থ্রেশহোল্ড 3 কোটি টাকার নিচে, কিন্তু আপনি স্বেচ্ছায় কি করতেছেন, ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিচ্ছেন, এটা একটা আছে। হলো ফোর্সড রেজিস্ট্রেশন। ফোর্স মানে কি যে আপনি ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নেওয়া দরকার ছিল কিন্তু আপনি নেন নাই, ভ্যাটের আন্ডার রেজিস্ট্রেশন নেওয়া দরকার ছিল, তাহলে জুলাই থেকে ভ্যাটের আন্ডার রেজিস্ট্রেশন নেওয়া দরকার ছিল, কিন্তু আপনি কি করছেন, অক্টোবর থেকে নিছেন, তাহলে আগের যে কয়েক মাসে ভ্যাট এই ভ্যাটটা কি করবেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে আমাকে পে করতে হবে। বা ভ্যাট অথরিটি ধরতে পারছে, আপনি অক্টোবর থেকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে, তো ভ্যাট অথরিটি ধরতে পারছে যে এই লোকের থেকে ভ্যাট নেওয়ার কথা ছিল, এই লোকের জুলাই থেকে, তাহলে সে কি করবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে ঠিক করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা এটা দেখেন মঞ্জু ভাই, বুঝে গেছে? কোয়ারি করেন না, যতটুকু অ্যান্সার দিতে পারি দেখেন। Increasing adjustment on cancellation of registration. Increasing adjustment on cancellation of registration. হ্যালো, হ্যাঁ আচ্ছা এটা কি বলছে, increasing adjustment on cancellation of registration, যে আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেল করছেন কিন্তু ওই পর্যন্ত যেদিন ক্যান্সেল করছেন ওই পর্যন্ত যে পরিমাণ ভ্যাট আসছে এই পরিমাণ তো ভ্যাট আপনাকে দিতে হবে, ঠিক না? এটা বলতেছে। আচ্ছা increasing adjustment for a change in VAT rate. আচ্ছা এটা কি হয়তোবা যেমন সাপ্লায়ার ক্ষেত্রে কি ভ্যাটের রেটটা চেঞ্জ হয়েছে না, যেমন আগে ছিল 5% এখন কি 7.5%, আপনি ধরেন যে 5% করে কেটে আসতেছে ভুলবশত, তাহলে এটা সমান কি 2.5% কম কাটছেন না, তাহলে এই 2.5% ভ্যাট আপনাকে পে করে দিতে হবে, এটাই বলতেছি। আচ্ছা an increasing adjustment for the payment of any interest, monetary penalty, fine, fee, etc. যদি ইনকাম ট্যাক্স ভ্যাট অথরিটি কি যদি আপনার উপরে কোনো ফাইন ফি বা পেনাল্টি ইম্পোজ করে তাহলে এই পরিমাণ ফাইন ফি পেনাল্টিও আপনাকে কি করতে হবে, পে করতে হবে। আচ্ছা ক্লিয়ার কিনা দেখেন।
আপনি কিন্তু দুইটা ডেফিনিশন খুব বেশি ইম্পর্টেন্ট, একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, একটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই দুটো ডেফিনিশন খুব ইম্পর্টেন্ট এবং এই দুটো ডেফিনিশন আপনার ম্যাথে ইমপ্যাক্ট ফেলবে, ম্যাথে ইমপ্যাক্ট ফেলবে। হ্যাঁ, ম্যাথে ইমপ্যাক্ট ফেলবে। মানে এই অ্যাডজাস্টমেন্ট গুলি করতে হবে, এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের পরে আপনার ভ্যাট পেয়েবলটা বেড়ে যাবে। আচ্ছা, দুটোই করতে পারবে, ইনক্রিজিং প্লাস ডিক্রিজিং। যদি আমার কম হয় তো কমাই ফেলবো, আর যদি মানে বাড়াই তো বাড়াই ফেলবো, এরকম আর কি। আর এই অ্যাডজাস্টমেন্ট গুলো কি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা হলো কি ভ্যাট অথরিটি দেখবেন দিয়ে থাকবে বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যাট অথরিটি দিয়ে থাকবে। মানে আমি কম দিয়েছি, আমাকে সেটা আবার বেশি করে ঠিক করে দিতে হবে, অথবা আমি বেশি দিয়ে ফেলছি আমি আবার কমাই ফেলবো, এই তো। এবং ইয়েগুলি হলো, অপশন গুলি হলো এই কয়েকটা। এই জিনিসগুলো আবার ক্লিয়ার হইতে হবে, বুঝছেন? মানে প্রত্যেকটা ABCD থেকে যে কয়টা পয়েন্ট বলা আছে কারণ এগুলো আপনি পাবেন। ধরেন আমি অ্যাডভার্টাইজমেন্ট বিল পে করছি 3 লাখ টাকা ইন ক্যাশ। ধরেন অ্যাডভার্টাইজমেন্ট বিল পে করছি 3 লাখ টাকা ইন ক্যাশ, কি হবে? ক্যাশে দিছি 3 লাখ টাকা। হ্যাঁ, তো ভ্যাট 3 লাখ টাকার মধ্যে আমার ভ্যাট আছে কত? ধরে নিলাম 40,000 টাকা ভ্যাট আছে। হ্যাঁ, তাহলে কি হবে? অ্যাড হবে। তাহলে আপনি কি হবে? অ্যাড হবে। আপনি ক্যাশ দেন বা চেক দেন, ওটা তো আপনাকে ভ্যাট দিতেই হবে ভাইয়া। না, এখানে নিয়ম হলো কি, মানে আপনি কিছু সোর্সে ট্যাক্স ভিডিএস কাটতে হবে, প্লাস 1 লাখ টাকার উপরে হলে ক্রস চেক ব্যাংক ট্রান্সফার আপনাকে পে করতে হবে। বলা আছে না ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দেখেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন দ্য পেমেন্ট ইজ নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল, সি নাম্বার যেটা বলছে। জি, আচ্ছা, এটা 46 এ আলোচনা করা, 46 এ আলোচনা করা মানে আপনি কোন ক্ষেত্রে রিবেট পাবেন না, ভ্যাট রিবেটের যে ইস্যুটা এটা 46 এ আলোচনা করা। এই যে আমি লিখে রাখছি সেকশন 46, নট 49, হ্যাঁ 46 এ আলোচনা করা। মানে এই জিনিসগুলি হলে আমি রিবেট পাবো না, এই যে নিচে যেগুলি। না, রিবেটের ক্ষেত্রে বলা আছে যে কোন ক্ষেত্রে আপনি ভ্যাট রিবেট পাবেন না, এর মধ্যে দুই একটা পয়েন্ট অলরেডি চলে আসে। আচ্ছা, সেকশন যেমন 1 লাখ টাকার উপরে হলে আপনাকে কি করতে হবে? ক্রস চেক বা ব্যাংক। এটা কি ভাই সেকশন 46 এ আলোচনা করা আছে রিবেটের। আচ্ছা, যেমন আমি রিবেট পাবো কি, যে ধরেন যে আপনি ভ্যাটের আন্ডারে রেজিস্টার করতে, আমার সাপ্লিমেন্টারি ডিউটি কিন্তু দুইটা স্টেজে দিতে হয়। সাপ্লিমেন্টারি ডিউটি দুইটা স্টেজে দিতে হয়, একটা হলো কি যে ইনপুট স্টেজে, আর এটা হলো কি ম্যানুফ্যাকচারিং স্টেজে। এখন ম্যানুফ্যাকচারিং স্টেজে যে সাপ্লিমেন্টারি ডিউটিটা দেয়া থাকে, এই ডিউটিটা কিন্তু আপনি পাবেন না। আপনি রিবেট পাবেন কোনটা? শুধুমাত্র ভ্যাট। বুঝতে পারছেন? শুধু আপনি রিবেট পাবেন কোনটা? শুধুমাত্র ভ্যাট, কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটিটা কিন্তু আপনি পাবেন না। বলা আছে। আবার 15% এর নিচে যদি কোনো গুডস বা সার্ভিস নিয়ে থাকেন, তাহলে যে ওই ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছে এই ভ্যাটটাও আপনি রিবেট নিতে পারবেন না। সাপ্লিমেন্টারি ডিউটি তো একটা ভ্যাট না ভাইয়া, এটা তো চার্জ, তাই না? না, কিন্তু ওই যে যারা ধরেন যে এক্সপোর্টার মানে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, ওরা যে ধরেন যে যদি এরকম হয় যে কোনো গুডস ইম্পোর্ট করে নিয়ে আসছে, মানে ওই গুডসটাই আবার কি করবে? এক্সপোর্ট করবে। তাহলে সেক্ষেত্রে কি করতে পারে? ইম্পোর্ট স্টেজে যে যা দিয়ে আসছে ওরা এটা ফেরত নিতে পারে। সাপ্লিমেন্টারি ডিউটির উপর কি কোনো ক্লাস হবে? সাপ্লিমেন্টারি ডিউটি ভাইয়া এটার উপরে কি মানে কোনো ফার্দার ডিসকাশন হবে ইন ডিটেইল? ভ্যাট করলে কি পাবো? এগুলো সবই আছে। ওকে, মানে হ্যাঁ বলেন। হ্যাঁ, ম্যাথ করলেই তো পাবো, তাই না? হ্যাঁ, ম্যাথ কোড না, আপনি যে আজকে তো ডেফিনিশন না, পরের ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেমন ভ্যাট রেজিস্ট্রেশন, পরের ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, সাপ্লিমেন্টারি ডিউটি, আচ্ছা যাদের কি বন্ড লাইসেন্স আছে তারা সাপ্লিমেন্টারি ডিউটি দেয়া লাগে না? এটা আসলে মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই তো, মানে সাপ্লিমেন্টারি ডিউটি মানে কারা দেয়া লাগে না? কি বন্ড লাইসেন্স আছে তারা, নাকি বন্ডের ফ্যাসিলিটি যারা নিচ্ছে? না, ওরা মনে হয় ফেরত নিতে পারে, দিতে হয় ভাই, ফেরত নিতে পারে, ব্যাক নিতে পারে। মানে ওরা কি ব্যাক নিতে পারে? হ্যাঁ, ব্যাক নিতে পারে, দিতে হয়, মানে দেয়াটা কিন্তু ম্যান্ডেটরি সবার জন্য। আচ্ছা এই প্লাস প্লাস ভ্যাটটা কি, যেটা আমরা বড় রেস্টুরেন্ট গুলোতে দেখে থাকি আর কি? কি ভাইয়া? প্লাস প্লাস ভ্যাট লাইক 15% তার উপর আবার 10%, এটা কি? ওটা কি ওরা সার্ভিস চার্জ নিচ্ছে নাকি? সার্ভিস চার্জ নিচ্ছে মনে হয়। আচ্ছা, এই আপনি ফ্লোর শোর ক্ষেত্রে আছে, যদি ফ্লোর শো হয় না তাহলে সেই ক্ষেত্রে আপনার ভ্যাট আছে, আছে সাপ্লিমেন্টারি ডিউটি আছে। ফ্লোর শো
বা আপনার যে অ্যালকোহল রিলেটেড যদি থাকে সেক্ষেত্রে আপনার ব্যাট। আচ্ছা আমি 5টা মিনিট রেস্ট নিই, হ্যাঁ 5 মিনিট পরে আমি আবার নিচ্ছি। দেখেন যে আমি কোনো সাপ্লাই ক্যান্সেল করলাম, হ্যাঁ বলেন। ভাইয়া বন্ড লাইসেন্স থাকলে কি ভ্যাট দিতে হবে না? এগুলো দেখতে হবে আপু, বুঝছেন? বন্ড লাইসেন্স না, ভ্যাট কেন, ভ্যাট দিতে হবে তো, ভ্যাটটা ম্যান্ডেটরি, ভ্যাট ম্যান্ডেটরি। আচ্ছা অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট কি বলছে, মিন্স দ্য ফলোইং ইভেন্ট নেমলি ক্যান্সেলেশন অফ এনি সাপ্লাই, ক্যান্সেলেশন অফ এনি সাপ্লাই। আপনি কোনো সাপ্লাই কি করলেন, ক্যান্সেলেশন করে দিলেন, ঠিক আছে। তারপর অল্টারেশন অফ দ্য কনসিডারেশন ফর এনি সাপ্লাই। আচ্ছা ক্যান্সেলেশন অফ এনি সাপ্লাই তো বুঝছি যে আমি কোনো গুডস সাপ্লাই দিছিলাম, পরে আমি কি করছি, এটা রিটার্ন নিছি, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে কি আসবে না, আউটপুট ভ্যাট আসবে না, তাই না? এটা হচ্ছে অল্টারেশন অফ দ্য কনসিডারেশন ফর এনি সাপ্লাই, যদি চেঞ্জ করেন কনসিডারেশন। আচ্ছা রিটার্ন অফ এনি সাপ্লাইড গুডস ইন পার্ট অর ইন ফুল টু দ্য সাপ্লাই। আমি যদি কোনো সাপ্লাইকে যদি কি গুডস রিটার্ন দিই, আমি যদি সাপ্লাইকে যদি গুডস রিটার্ন দিই, তাহলে সেক্ষেত্রে কি যে পরিমাণ গুডস পারচেজ করছি ওই পরিমাণ গুডস এর পরে তো ভ্যাট পাবো না, তার মানে আমার ভ্যাট রিবেটটাও কি করতে হবে, কমাইতে হবে না, কমাইতে হবে, এটাই বলছে। আচ্ছা কনভার্সন অফ সাপ্লাই ইনটু আ জিরো রেটেড or an exempted on a result of an alteration in the nature of such supply। আচ্ছা এটা হলো কি আপনারা দেখবেন পাবেন যে এক্সপোর্টের ক্ষেত্রে কি ভ্যাট হলো 0% না, এক্সপোর্টের ক্ষেত্রে ভ্যাট হলো 0%। তার মানে আপনি যদি লোকালি পারচেজ করে থাকেন কোনো গুডস, আর এই ক্ষেত্রে যদি কোনো ভ্যাট দিয়ে থাকেন, তাহলে ওই ভ্যাটটা কিন্তু আপনি আর রিবেট নিতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? আবার বলি এক্সপোর্টের ক্ষেত্রে কি ভ্যাট হলো কি 0%, ঠিক আছে। তাই এই জন্য বলতেছি কি আপনি যদি লোকালি পারচেজ করে থাকেন কোনো গুডস, তাহলে লোকালি পারচেজ করার সময় তো আপনাকে কি করতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে না। এবং আপনার কোম্পানিটা কি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তার মানে কি ভ্যাট রেট কি 0%। তাহলে সেই ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসেন, এই ভ্যাটটা আপনি কি করতে পারবেন না, রিবেট নিতে পারবেন না। বুঝছেন কিনা? হ্যাঁ ভাইয়া, এক্সপোর্ট তো বাইরে থেকে, আর লোকাল কিনলে আর এক্সপোর্ট হবে কেন? তখন তো আমি কি করতেছি, লোকালি কিনে গুডস ম্যানুফ্যাকচার করতেছি না। আপনি তো লোকালি কিনতেছেন, লোকালি কিনে কি করতেছেন, গুডস ম্যানুফ্যাকচার করতেছেন, এবং এই গুডসটাই তো আপনি এক্সপোর্ট করতেছেন, এই গুডসটা এক্সপোর্ট করতেছেন না। এই ক্ষেত্রে দেখেন কনভার্সন অফ আ সাপ্লাই ইনটু আ জিরো রেটেড, কনভার্সন অফ সাপ্লাই ইনটু আ জিরো রেটেড or an exempted one। এবং এমনও আছে যে এমনও কনসার্ন আছে যারা কি করে, যারা অনেক কোম্পানি আছে এরকম যে ওরা কিছুটা এক্সপোর্ট করে কিছুটা লোকালি বিক্রি করে, এরকমও কনসার্ন আছে না? এরকম কনসার্ন তো অ্যাভেলেবল, যে আপনার 100% এক্সপোর্ট না, যে 30% এক্সপোর্ট আর 70% কি লোকাল সেলস। তার মানে 30% এক্সপোর্টের ক্ষেত্রে যে পরিমাণ আপনি ইনপুট ক্রয় করছেন, ওই পরিমাণ ইনপুটের ক্ষেত্রে কিন্তু আপনি রিবেট নিতে পারবেন না, পারবেন না কিন্তু। আচ্ছা এনি আদার প্রেসক্রাইবড ইভেন্ট, যদি কোনো ইভেন্ট প্রেসক্রাইব করা থাকে, প্রেসক্রাইব বলতে বোঝাচ্ছে কি প্রেসক্রাইব বাই রুল, এরকম করে কিছু। প্রেসক্রাইব মিন প্রেসক্রাইব বাই রুলস, যদি রুলসে যদি কোনো কিছু প্রেসক্রাইব করা থাকে, যদি কোনো ইভেন্ট, এটা অ্যাডজাস্টমেন্ট বলছে, বুঝছেন? অ্যাডজাস্ট। আচ্ছা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা এটা লাস্ট ডেফিনিশন না, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি বলছে, ফর দ্য মানি পেড অ্যাজ অ্যাডভান্স ট্যাক্স। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা মানে এটা পুরো রিপ্লেস হয়েছে, বুঝছেন? মানে এই সাবসেকশনটা নেক্সট দিন পড়াই। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবো, নেক্সট দিন পড়াই। মঞ্জু ভাই আমি একটু দিয়ে মেল করে দিয়েছেন তাই না? হ্যাঁ আমি মেইল করছি, এটা একটু দেখুন। এটা কি 2021 এর জন্য চেঞ্জ আসছে? হ্যাঁ চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি মানে ব্যাড বইটা আমার কাছে নতুনটা আছে, আমি একটু ভুলে মানে পুরানটা পড়ছিলাম। ঠিক আছে আমি দেখি। ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক, কাল কিন্তু আপনাদের 10টা থেকে 12টা পর্যন্ত পড়াবো কালকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কালকে ক্লাস নেবেন না, কালকে 10টা আমরা থেকে ব্যাড করবো।